মডার্নিস্ট, মডার্নিজমকে ওয়েস্টার্নাররা মনে করে ওয়েস্টের কুক্ষিগত, এবং এইটা অন্য কেউ করলে সেটা হচ্ছে ধার করা। শুরু হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্নভিত্তিক প্রোগ্রামের 26 নম্বর পর্ব। একটা বিষয়ের উপর একটা নির্দিষ্ট প্রশ্ন তুললে তার উপর একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, তারপর তা নিয়ে আলোচনা হয়। চলতি পর্বগুলোর বিষয় হলো আধুনিক ও সমকালীন ভাস্কর্য। আমার সঙ্গে আছেন নবকুমার চক্রবর্তী, মিতালি দাস, শেখ অভিক, শান্তিনাথ পাত্র ও বিশ্বজিৎ মুখার্জি। যারা ইউটিউবে দেখছেন, যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে নিচের কমেন্ট বক্সে লিখুন, ওখানেই 2-1 দিনের মধ্যে উত্তর পাবেন। এই প্রশ্নটা দেখে নিলাম। আজকে আমি পর্বটার সম্পর্কে বলছি একটু পরে। আমার কয়েকটা গত দিনের রেকর্ডিং দেখছিলাম, কয়েকটা সংশোধন সংযোজন আছে। আহ, আমি যেহেতু কোনো নোট দেখে বলি না, মন থেকে বলি, সেই জন্য কিছু কিছু সময় কিছু তথ্য দেখি দেওয়া হয়নি যেটা দেওয়া দরকার, আর কিছু কিছু সময় আমি ভুল বলে থাকি, এটা পরিষ্কার। একদম মাথা থেকে বলি বলে সবসময় কিছু ভুল তথ্য হয়, সুতরাং সংশোধন এবং সংযোজন আছে আর কি। প্রথম হচ্ছে ডেমিয়ান হার্স্টের এই যে হাঙরের কাজটা দেখিয়েছিলাম, এটার একটা ডেটে ভুল ছিল। যেটা আমি বলেছিলাম ফর্মালডেহাইডে ডিসইন্টিগ্রেট করে গেছে, সেটা ছিল 1991-এর কাজ এইটা। আহ তারপরে এইটাকে 2006 থেকে 2008-এর মধ্যে এইটা আরেকটা করা হয়। সুতরাং এই ডেটের একটা গন্ডগোল ছিল। এইটা ছিল 1991-এ, সেটা মানে 2006 থেকে 2008-এর মধ্যে যদি দুটোই হবে তাহলে কি করে ডিসইন্টিগ্রেট করতে তো সময় লাগে। এটা ওই বছর 10-12-এর মধ্যে পুরো হাওয়া হয়ে গেছে। আর তারপরে এইটা। আর আরেকটা জিনিস বলেছিলাম, এই শার্কটা কি শার্ক, এই হাঙরটা টাইগার শার্ক। এটা এন্ডেঞ্জার্ড স্পিসিস নয়, কিন্তু এটার তবু একটা জন্তুকে মেরে ফেলা শুধু আর্টের জন্য, এটা নিয়ে কথা উঠে আজকাল ইয়াং জেনারেশনের মধ্যে। এটা টাইগার শার্ক। দ্বিতীয় একটা জিনিস সুতরাং ওখানে একটা সংশোধন আর একটা সংযোজন হলো। এইখানে একটা সংযোজন আছে। আমি বলেছিলাম যে 2007-এর ভেনিস বিয়েনালেতে আনাৎসুয়ের এই এই ধরনের কাজ প্রেজেন্ট করার পরে তার একেবারে অন্য লেভেলে চলে গেছে। অনাৎসুয়ের একটা লেজেন্ডারি জায়গায় চলে গেছে। তার কারণ কিউরেটার প্রেজেন্ট করেছে, আর তার পরের বছরই 2008-এ রোজালিন ক্রস একটা বড় এসে লিখেছিলেন ওকে নিয়ে, একটা খুব নাম করা জার্নালে, অক্টোবর বলে। কিন্তু আমি একটা জিনিস ভুল মানে মিস করে গেছি, কিউরেটারের নামটা বলিনি। কিউরেটারের নাম হচ্ছে রবার্ট স্টর। খুব নাম করা আর্ট হিস্টোরিয়ান, আর্ট ক্রিটিক, আর্ট হিস্টোরিয়ান। উনি প্রেজেন্ট। সুতরাং রবার্ট স্টরের যে খ্যাতি, যে নাম, সেটা সাহায্য করেছে। প্লাস তারপর রোজলিন আর কাজ। সুতরাং এইখানে এগুলো বলতে গেলেই লোকে বলে যে তাহলে কাজটা কিছু না, না কাজটা কিছু না নয়, কিন্তু কাজটা তো উনি 2000 এই ধরনের বটল ক্যাপ দিয়ে উনি 2000 নাগাদই শুরু করেছেন। তখন তো, এবং এক্সিবিশনও হয়েছে, তখন তো ওইরকম সিরিয়াসলি নেয়নি লোকে। বলেছিল ওইটা ওই চাল আর গম দিয়ে গণেশ তৈরি করার, এইরকম রেকর্ড মেকিয়ে ফুলদানি তৈরি করার মতো দিকে নভেলটি। কদিন বাদে ওটা চলে, এই ধরনের কথা লিখতো ক্রিটিক। অথচ উনি অনেক দিন ধরে অন্যান্য কাঠের কাজ করতেন, কাঠ পুড়িয়ে কাজ করতেন, নাম জানা ছিল, কিন্তু সেভাবে তো উনি রেকগনিশনটা, স্বীকৃতিটা পাননি। আহ, কিন্তু এইটার পরে কেন পেলেন? মানে হঠাৎ এই বটল ক্যাপের কাজগুলো ভেনিস বিয়েনালেতে এক্সপোজার পাওয়ার পর, তার মানে ভেনিস বিয়েনালেতে রবার্ট স্টরের যে ফ্রেমিং ওর কাজ নিয়ে যে কন্টেক্সচুয়াল, সেটা একটা বিরাট আহ, কাজে দিয়েছে। তারপরের বছর এন্ডোর্সমেন্ট, কে কোথায় লিখছে, কে কোথায় মানে তোমার কথা বলছে, এবং কোন জায়গায় কে, ম্যাটার করে। আচ্ছা, এখানে কাদের আতিয়ার ক্ষেত্রে আমার একটা মানে সংশোধনী বলবো, কারণ আমি ওই যে আহ, যে ওর বংশোদ্ভূত, যেখানে জন্ম, ও ফ্রান্সে থাকে, ফ্রান্সে অনেকটা জীবনে অনেকটা সময় কাটিয়েছে, কিন্তু জন্মটা আমি বলেছেন আলজেরিয়া বা মরক্কো। আলজেরিয়া, মরক্কো না। সেখানে আমার একটা কনফিউশন ছিল।
এইখানে নারী ওয়ার্ডের ক্ষেত্রে এখানে একটা সংযোজন আছে। আমি একটা কথা জানি না কি করে এগুলো মিস হয়ে যায়। এই যে উই দ্য পিপল, এই যে জুতোর ফিতে দিয়ে করা, এখানে যে এই যে বিভিন্ন কালারের জুতোর ফিতে, এখানে তো একটা তো বলেছিলেন যে এটা সাধারণ মানুষের প্রতীক আর কি, জুতোর ফিতে। pull yourself up, he pulled himself up by his bootstraps, এই যে কথাগুলো যে নিজে উঠে দাঁড়িয়েছে জীবন এই, তা কিন্তু একটা জিনিস আমার মানে অ্যাড করা দরকার, ভীষণ জরুরি। এই যে বিভিন্ন রং, এটা হচ্ছে ডাইভার্সিটি। এই আমেরিকার কালচার, আমেরিকার সোসাইটিতে যে বিভিন্ন রঙের মানুষ আর কি, এই যে বলে বিভিন্ন রেস, এইটার প্রতীক। এটা আমার উল্লেখ করা ভীষণ দরকার, করিনি। এইটার ক্ষেত্রে আমার একটা সংশোধন আছে, সংযোজন আছে। সংশোধনটা হচ্ছে, আমি একটা জিনিস ভুল বলেছিলাম, যে এই যে মিউনিখের এক্সিবিশনটা যেটা মিউজিয়ামের ভেতরে হচ্ছে এই সময় 2009, সেটার নাম নেভার সরি না, সেটার নাম সো সরি। সো সরি হচ্ছে ওই সরকারি যে অ্যাপোলজি চাওয়া, ও সো সরি ফেক, একদম কমপ্লিটলি ভণ্ডামি। সেই জায়গা থেকে নামটা, রেট্রোস্পেকটিভটার নাম আইওয়েবে দিয়েছে সো সরি। নেভার সরি হচ্ছে আহ, একটা ডকুমেন্টারিকে আমার বলবো, তুমি ডকুমেন্টারিটা দেখে নাও তোমরা, ইউটিউবে আছে নেভার সরি, আইওয়েবে নেভার সরি টাইপ করবে, 2012-তে একটা ডকুমেন্টারি করেছিল। সেখানে এইটাও দেখতে পাবে, অন্য কাজও দেখতে পাবে। ভালো রকম, মানে ওটা থেকে আইওয়েবের কাজের ধরনটা বুঝতে পারবে। নেভার সরি ওই ডকুমেন্টারিটার নাম, আর সো সরি হচ্ছে এই, নেভার সরিটা হচ্ছে সো সরির উল্টো। 2012-তে এটা একটা মানে একটা বিদ্রোহের ছাপ আছে ওদের। কিন্তু এইটার নাম সো সরি, আর এই কাজটার নাম রিমেম্বারিং। যেরকম আমি বলেছি নেভার সরি, আমি বলেছিলাম এটার নাম নেভার সরি, এটার নামই রিমেম্বারিং, তা না, ওখানে আমার সংশোধন। আরেকটা জিনিস সংযোজন হচ্ছে, এখানে আমি বলেছিলাম ব্যাকপ্যাক ইউজ করেছে, সে ব্যাকপ্যাক কত, ব্যাকপ্যাকটা এই কয়েক হাজার না, 9,000 ব্যাকপ্যাক ইউজ করা। কারণ ওই যে বাচ্চারা মারা গিয়েছিল এই ভূমিকম্পে সিচুয়ান প্রভিন্সে, সেটা মনে করা হয়, গভর্নমেন্ট তো পুরো ডেটা দেয়নি, আইওয়ে নিজে মানে নামগুলো বার করে প্রত্যেকটা বাচ্চা নাম করে অনেকটা নিজের ব্লগে দিয়েছিল। সেই জন্যই ওর অত পুলিশে ধরা টরা ইয়ে। আহ, কিন্তু তাও পুরোটা পারেনি, পুরোটা মানে ওখানে একটা গেস আছে যে ও যত নাম দিয়েছে তার সঙ্গে অ্যাড করে আমি কিভাবে রিসার্চ করে পৌঁছেছি জানে, 9,000, 9,000 বাচ্চা মারা গেছে। ভাবো একটা, মানে 9,000 বাচ্চা চেপে দিয়েছে খবর, 9,000 বাচ্চা মারা গেছে, সেই জন্য 9,000টা ব্যাকপ্যাক। আচ্ছা, এবার আমি চলে যাই ইয়েতে। আচ্ছা, এইটাই রেখেই কথাটা বলি। তাহলে এটা আমাদের আহ এই মানে 21 সেঞ্চুরির মধ্যে ঢুকে আমি যে 3 ভাগে ভাগ করেছিলাম, যে একটা হচ্ছে এমনি স্থায়ী বস্তু, আহ, মানে এটা ভাগটা জাস্ট আমি আমার সুবিধার্থে করেছি। আহ, দ্বিতীয়টা ছিল শর্ত সাপেক্ষে স্থায়ী বা অস্থায়ী, যেখানে তুমি একটা ইনস্টলেশন করছো, তুলে নিচ্ছে, আবার সেটা রিক্রিয়েট করতে পারো, সেটা গত দিনের গত পর্বে ছিল। আজকে এই শেষ পর্বটা, এরপরে শেষ পর্ব বলছি কারণ এটা 26 নম্বর পর্ব এই প্রোগ্রামটার, যে আমি এই যে হিস্ট্রিটাকে আমি ট্রেস করছিলাম এতদিন, তার শেষ পর্ব আজকে। আহ এরপরে আরেকটা পর্ব হবে ইন্ডিয়ার মডার্ন কন্টেম্পোরারি স্কাল্পচারের উপর করব। আমি ওটা এরই 27 নম্বরই বলবো, ওটাকে পর্বটাকে 27 নম্বরই বলবো। কিন্তু এক অর্থে ওটাকে আমি আমাদের, আমি যেটা যা বলবো ওই পর্বে, তাতে মোটামুটি আমরা এই 26টা পর্বের দিকে তাকিয়ে কথাগুলো বলবো। সেই জন্য আমি ওটাকে 27 নম্বর পর্ব হলো, ওটাকে আমি থেম্যাটিক্যালি একটু আলাদা ধরছি, পার্টিকুলারলি একটা দেশের এই 26টা পর্বের দিকে তাকিয়ে মন্তব্য, সেই জন্য। তা সেই অর্থে এটাই আমাদের এই হিস্ট্রির শেষ পর্ব, এই যে হিস্ট্রিটাকে আমি সুতো টেনে টেনে যাচ্ছি। আহ, তার এই শেষ, এই এই পর্বের থিম হচ্ছে আম, যে অস্থায়ী, একেবারে অস্থায়ী, যেটার মধ্যে দুটো তফাৎ কি, শর্ত সাপেক্ষে স্থায়ী বা অস্থায়ী আর অস্থায়ী, তফাৎটা কি এখানে আমি মনে করছি সেই কাজগুলো, অস্থায়িত্ব যেখানে তার নিজের বিষয়বস্তুর মধ্যে নিহিত আছে,
মানে তার চলে যাওয়ার জন্যেই করা, এবং চলে যাওয়াটা জেনেই করা, এবং সেই চলে যাওয়াটা, ডিসঅ্যাপিয়ার করে যাওয়াটা, আর তুমি অন্যগুলো কি তুমি তুলে নিলে তো ডিসঅ্যাপিয়ারই করে গেল আগের দিনের গুলো, কিন্তু তুমি তো আবার সেগুলোকে সাজাতে পারো। এটাকে তুমি আবার ওই জিনিসগুলো দিয়ে আর সাজাতে পারবে না, তোমাকে আবার দেখবো আমরা কি অন্য জিনিস, মানে এই রকম অন্য জিনিস আনতে হবে, কিন্তু ওই কাজটা আর হলো না। তো রিক্রিয়েট করা বলতে আমরা যেটা বুঝি ইনস্টলেশনের, এখানে সেটাও হচ্ছে না। এখানে যে জিনিসগুলো দিয়ে তুমি করছো সেই জিনিসগুলো ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা ডিসঅ্যাপিয়ারেন্সটা তার কন্টেন্টের পার্ট। আমরা কিন্তু এটা 21st সেঞ্চুরির, এখানে আমি এই কাজগুলো দেখাচ্ছি, আগে দেখিয়েছি দু একজনের, দেখিয়ে নিচ্ছি এইটা বোঝানোর জন্য যে আমি যে এই বস্তু স্থায়ী, শর্ত সাপেক্ষে স্থায়ী আর এই যে অস্থায়ী, এটা কিন্তু 21st সেঞ্চুরির গত 23-24 বছরের আবিষ্কার নয়, আগেও ছিল। আমি আমার সুবিধার্থে এইভাবে এই গত 23-24 বছরের কাজকে ভেবেছি। তো এইখানে যেরকম একটা দেখিয়েছিলাম নুভো রিয়েলিজম, ওই যে প্যারিসের যে গ্রুপটা, এখানে জন টিংলি এই যে নিউ ইয়র্কে মোমার বাগানে এইটা করেছিলেন, যে ওমেজ টু নিউ ইয়র্ক। এখানে আহ, এই যে একটা মেশিন তৈরি করেছিলেন, সে মেশিনটা একবার চালিয়ে দিলে সে এটা ওটাই গিয়ে ধাক্কা মারছে, ওটা ওটাই গিয়ে ঠোকা মারছে, ওটা গড়িয়ে যাচ্ছে, আওয়াজ করছে, এইটা হবে নিজেই চলতে থাকবে, এবং একটা সময় একটা জায়গায় আগুন জ্বলে যাবে, মেশিনটা নিজেকে ধ্বংস করে ফেলবে। আহ, এটা হচ্ছে যে ওদের যে আমি এটা আলোচনা করেছিলাম তখন, যে এই যে অবজেক্ট আমাদের যে চতুর্দিকে যে ইন্ডাস্ট্রি অবজেক্ট, এইটার একটা ক্রিটিক আর কি, যে ফ্রান্সের এরা যে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ডিস্টোপিয়া থেকে বেরিয়ে এসে যে আমি কি দেখছি, সামনে কি দেখছি, সেখানে এই ওটা একটা একটা ক্রিটিক অফ ক্যাপিটালিজম ছিল, যে এই মানে একটা অটো ডিস্ট্রাকটিভ ব্যাপার আছে। অটো ডিস্ট্রাকটিভ, অনেকে এগ্রি করবে না, কিন্তু অটো ডিস্ট্রাকটিভ ব্যাপার আছে এই ক্যাপিটালিস্ট প্রোডাকশন এবং এর পিছনে। এখন আজকে বলবে কোথায় ক্যাপিটালিজম বাড়ছে, হ্যাঁ, কিন্তু অটো ডিস্ট্রাকটিভের এখানে যেটা তুমি বলতে পারো আজকে, আম, তুমি এনভায়রনমেন্টকে নষ্ট করছো, সেটা তো অটো ডিস্ট্রাকটিভ। সে নিজেকেই নিজের মানে স্বার্থের বিরুদ্ধে গিয়ে নিজের ধ্বংস করে আর কি। কিন্তু সেটা অমেজ টু নিউ ইয়র্ক নাম দিয়েছিলেন। এখানে দেখো আমি যেটা বলতে চাইছি, অস্থায়ী শর্ত সাপেক্ষে না, এটা অস্থায়ী হওয়ার জন্যই করা, এবং এই জিনিসগুলো দিয়ে তুমি আর কিছু, তো পুড়ে টুরে যাচ্ছে তাই হয়ে গেল, এই জিনিসগুলো দিয়ে তুমি এটাকে যদি আবার করতে চাও, তোমাকে আর চাকা অন্য মানে এইগুলোরই অন্য আহ এক্সাম্পল, অন্য মানে ভার্সন আনতে হবে আর কি। বুঝতে পারছো? এইটা আমি দেখিয়ে নিতে চাই যে আগে হয়েছে, এটা এমন নয় যে 21। এবার আনামেন্ডিয়াটার কাজ দেখিয়েছিলাম, সেখানে এই যে এই যে নিজের বডির শেপ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই যে করেছে, আহ, অদ্ভুত পারফরমেটিভ কাজ, বডি ইন স্পেস, এবং সেগুলো ফটো তোলা আছে, কিন্তু এমন ভাবে এমন জায়গায় জায়গায় করেছে, নেচারে চলে এসছে, নেচারে ওটা মিশে যাবে এটা ভেবে, এবং মিশে যাবে ভেবে শুধু না, এইটা সেটা পার্ট অফ দ্য কন্টেন্ট, যে নারী শরীর নেচার এর জেনেই করা, যে কিছুদিন বাদে ওখানে সমুদ্রে জল আসবে, এদিকে বালি ঢুকে যাবে, বা হোয়াট এভার দ্য এনভায়রনমেন্ট ইজ, গাছ গজিয়ে যাবে, ঘাস গজিয়ে যাবে। এইটা আমি বলতে চাইছি অস্থায়ী, একেবারেই অস্থায়ী। তোমাকে আরেকবার ওরম করলে আরেকবার নিজেকে শোয়াতে হবে, ওই দাগ কাটতে হবে, গর্ত খুঁড়তে হবে, কিন্তু ওইটা থাকবে না। আচ্ছা, তাহলে এবার আমি প্রথম মার্ক ডিয়নের, আমার এটা এই কাজগুলো আমরা দেখেছি, আলোচনা করেছি। এটা বোধহয় আমি দেখিয়েছিলাম স্ট্রাকচারাল ক্রিটিকের প্রোগ্রামটায়। মার্ক ডেয়ন, আমি এখানে সেই জন্য ওই যে অনেকটা ভিডিও দেখিয়েছিলাম, আমি ওটার মধ্যে আর যাচ্ছি না। এটাকে যাদের ইন্টারেস্ট আছে, এটাকে আমাদের প্রোগ্রামগুলোর যদি একটু খোঁজে তারা, আম, এটা পেয়ে যাবে। স্ট্রাকচারাল ক্রিটিকের সময় বিস্তারিত আলোচনা করেছি। এটা সিয়াটলে নদীর ধারে এবং জলের ধারে, সমুদ্রের ধারে
একটা স্কাল্পচার পার্ক আছে, অলিম্পিক স্কাল্পচার পার্ক, সেখানে মার্ক ডিয়ন এই একটা বিশাল হেমলক গাছ, মানে সে উম, সাংঘাতিক বড় বড় গাছ হয় ক্যালিফোর্নিয়ার ওদিকে, তার গুঁড়ি দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, তার হাইট 100-150 ফুট। সেরকম একটা গাছ পড়ে গিয়েছিল জঙ্গলে, তাকে তুলিয়ে এনে আহ, এই গ্রিন হাউসটা তৈরি করে সেখানে গাছটাকে একটা বেডের ওপর শোয়ানো। আম, এই গাছটা যে যখন গাছ, ওরম একটা গাছ যখন পড়ে, মহিরুহ, মহিরুহ কথাটা একদম মানে হচ্ছে একেবারে এই গাছ, মানে তুই এই গাছগুলো দিয়ে মানে তুই পাগলা হয়ে যাবে দাঁড়ালে সামনে যে গাছ দাঁড়িয়ে আছে, যে কি বিশাল হতে পারে। যখন পরে তার একটা দ্বিতীয় জীবন শুরু হয়, সেখানে নানান রকম পোকা মাকড়, ইভেন পাখির বাসায় তার অন্য রকম গাছ গজাচ্ছে, সেখানে একটা অন্য ইকোলজি তৈরি হয়ে যায়। সেইটাকে মেনটেন করে খুব সাবধানে সায়েন্টিস্ট সায়েন্টিস্ট দিয়ে, সয়েল সয়েল এক্সপার্ট দিয়ে সে তুলিয়ে এনে একবারে সেই সয়েল এনে, মানে মাটি এনে বসিয়ে আমি এটাকে এক্সিবিট করলাম। এবার যারা আসছে, স্কাল্পচার, ডেফিনেটলি স্কাল্পচার। যারা আসছে এই যে এখন ওই পাখি টাখিগুলো যে ছোট ছোট ইঁদুরের মতো নানান রকম রোডেন্ট এর মধ্যে বাসা বাঁধে, সেগুলোকে আনেনি। রোডেন্ট ফোডেন্ট দিয়ে তো মুশকিল হয়ে যাবে শহরের মধ্যে আনলে এটা। কিন্তু পোকা, নানান রকমের ইনসেক্ট এবং অন্যান্য গাছ আছে। এই যে এই গাছগুলো গজাচ্ছে, এগুলো তো হেমলক নয়, অন্য অন্য গাছ। এই যে এখানে, এবং তারপরে ওর যে এই যে আহ, কাজের ধরন, উনি এটা করে এখানে সমস্ত যে ওই যে রিসার্চটা এবং যে প্রজেক্টটা তৈরি করা, মানে ওকে নিয়ে আসা, স্কেচ, তার নানান রকমের টুল, এই ছোট ছোট এইখান থেকে কিছু কিছু, যেমন ধরো সবাই তো আহ, গিয়ে সব সময় ইনসেক্ট, এই যে পোকা টোকা দেখতে পাচ্ছে না। উনি ওয়েল, ও দর্শকরা গেলে এটাকে প্রত্যেকটা একটা ম্যাগনিফাইং গ্লাস দেওয়া হয়, তুমি গিয়ে গিয়ে ঘুরে ঘুরে দেখতে পারো। তাও তুমি যদি জানতে চাও আরো বেশি কোন পোকা কি গাছে, সেগুলোর স্যাম্পল নিয়ে এখানে সব ডিসপ্লে করা আছে। প্লাস এই যে বিভিন্ন তথ্য আছে, বই বা বাইন্ডার, বাইন্ডারে সব ছবি, মানে এটা একটা আর্কাইভ। এই এই গাছটার ওপর এই যে এখানে যে ইয়েটা দেখছো, টাইল দেওয়া, এখানে টাইলে এই ধরনের এই এখানে যা আছে এই গাছ, তার মধ্যে আগাছা, নানান ধরনের যেগুলো বাসা বাঁধে, ইঁদুর, কাঠবেড়ালি, তাদের ছবি আঁকা। এখানে মানে ওই যে ছবি আঁকা মানে ইলাস্ট্রেট করে, যে অনেক দিনের পুরনো ট্র্যাডিশন, ইলাস্ট্রেট করে আহ, বই টইয়ের জন্য যে নেচার ইলাস্ট্রেটার, তাদের দিয়েই করানো, উনি করেননি, তাদের সেই সেই রকম লোক যারা ওই কাজ করে তাদের দিয়েই। এগুলো তো আস্তে আস্তে চলে যাচ্ছে না, এগুলো তো এআই করবে, এ করবে। আহ, কিন্তু ওটা উনি করিয়েছেন, তাদের ডেকে এনে উনি তাদের কাজ দিয়েছেন এগুলো করা। একটু আমার একটা ক্লোজ আপ স্লাইড নেই এখানে, ক্লোজ আপ বলে দেখতে পেতে একেবারে সেই ঘরানাতে করা, সেই ধরে 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 ক্রস হ্যাচিং স্ট্রোক দিয়ে সেটা আছে। মানে এটা একটা এডুকেশনাল জায়গা তৈরি করছেন উনি। তুমি এলে এর নেচার, হেমলক কি, তার কেন এই জীবন, নতুন দ্বিতীয় জীবন, সেকেন্ড লাইফ শুরু হয়, সব তুমি জানতে পারবে। সেই একটা এডুকেশনাল সেন্টার, তারপরে এই গাছটা, আর এখানে সেই বিভৎস, এই আমেরিকা বলেই সম্ভব। এইটা হচ্ছে আমার তোলা ছবি ওখানে। এখানে সেই স্ক্রিন উঠে যায়, জানলায় স্ক্রিন ঠিক একেবারে ওই জঙ্গলের মধ্যে তো অন্য গাছপালা আছে, এখানে ফ্যাট ফ্যাট করে রোদ লাগছে না। কিভাবে রোদ লাগছে, যে যে তোমার অন্য গাছের পাতার ফাঁক দিয়ে সেইভাবে সিমিউলেট করা, স্ক্রিন ঠিক একটু আটকে দিল, দিনের আরেকটা সময় আরেকটু উঠলো স্ক্রিনটা, সব ওই মেশিন সুইচ টিপে। তারপরে ইরিগেশন, জল দেওয়া, সব স্প্রিংকলার দিয়ে জল একেবারে। আহ, আমি এগুলো দেখিয়েছি তখন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই গাছটা কিন্তু চিরস্থায়ী না, এটা উনি জানেন। চিরস্থায়ী নয় জেনেই করা। কি হবে এখন, কালকেই এটা ইয়ে হয়ে যাচ্ছে না, ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে না। আহ, এই যেটা আমি, তুমি বলবে যে তাহলে এই অস্থায়ীর জায়গায় তো আমি ওই টাইগার শার্ক দিলাম না কেন, কারণ ওটা তো তো রিপ্লেস করেছে। এই গাছটাকে এই গাছটাকে কি আরেকটা গাছ দিয়ে রিপ্লেস করা যায়? ওটা বলে লাভ নেই, কারণ উনি তো আর গাছটা কেটে আনেননি।
একটা এরম গাছ পড়েছিল, সেটাকে এনে করেছেন একদম এরম ভাবে সেরম ভাবে ওইটাকে, এই বেডটাকে তৈরি করা, বাড়িটাকে তৈরি করা। বাড়িটা কিন্তু গাছটার পরে তৈরি হয়েছে। হ্যাঁ, একদম গাছটাকে বসানোর পর গাড়িটা তৈরি হয়েছে। এইটাকে বলে, এই গাছগুলোকে, পড়ে যাওয়া গাছগুলোকে বলে নার্স লগ। নার্স মানে যে হাসপাতালের নার্স, নার্স লগ। নার্স লগ হচ্ছে যে লগ, লগ মানে গুঁড়িটা পড়ে গিয়ে নতুন জীবনকে সাস্টেন করছে। এটা কিন্তু সারা জীবন থাকবে না। এইখানে দুটো পসিবিলিটি আছে। একটা হচ্ছে এটা থেকে হেমলকের ওই নিজেরই আরেকটা চারা বেরোতে পারে, এবং সেটা বেরিয়ে যা আকার নেবে তো ছাদ ফাদ ফাটিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, অথবা আম, এটা গ- যদি নাও বেরোয়, এই গাছটার যে, এটা এই লাইফকে সাস্টেন করে কেন, এটার মধ্যে এত বিশাল গাছ, তার মধ্যে এই গুঁড়ি মরে গেলেও মরে যায়নি, তার মধ্যে পুষ্টি আছে। পুষ্টি আছে বলেই তোরে বাবা এই যে হোস্ট করছে অন্য লাইফ ফর্মকে। এটা পুষ্টি আছে, কিন্তু পুষ্টিটা অনন্তকালের না। আহ ইভেন একটা, এই গাছটার যা বয়স ছিল, এটা হয়তো তোমার 300 বছর এই গাছটা দাঁড়িয়েছিল, সেই 300 বছরও থাকবে না। এই পুষ্টি তোমার এই যে আর্টিফিশিয়ালি এটাকে বাঁচিয়ে মানে ইয়ে করছে, ইরিগেশন মানে জল দেওয়া হচ্ছে বা আলো দেওয়া হচ্ছে, এটা কতদিন রাখতে পারবে এই পুষ্টিকে, এটা জানি না। কয়েক দশক, তারপরে এই এই গুঁড়ি মরতে শুরু করবে, শুকাতে শুরু করবে, করবেই। তুমি যতই এই মাটির ওপর রাখো আর যাই করো, শুকাতে শুরু করো। কারণ এটা ন্যাচারাল, এটাই ওর পয়েন্ট, যে ন্যাচারাল এনভায়রনমেন্ট আমি রাখছি না। তো একটা গাছ যদি 300 বছর ওইভাবে বাঁচে, এখানে 30 বছর, এটা তো 6 সালে করেছে, এটা তোমার অলরেডি ধরো 17 বছর হলো। এটা 40 বছর 50 বছর থাকবে কিনা আমি জানি না, ও নিজেও জানে না, জানি না এক্সপার্টরা কি বলে। যে একটা সময় এই আর্ট, আমি যে শহরে তুলে আনছি নেচারকে, এখানে এই একটা ওর পার্ট অফ দ্য মেসেজ ইজ যে আমরা তো ভুলে গেছি নেচারকে। সুতরাং এই নেচারকে আমি শহরে তুলে আনলাম। এবার আহ, এ- এটা কিন্তু পুরো নেচারের যে প্রসেস, নেচারকে বাঁচিয়ে রাখা, সেই প্রসেস নয়। তাই এটা জেনেই করা। এটা একটা পসিবিলিটি যে গুঁড়িটা জাস্ট মরে যাবে। আর এর থেকে যদি একটা হেমলকের চারা বেরোয়, তাহলে হয়ে গেল। সেটা বাড়তে সময় লাগে, ওটাই এমন নয় যে তরতর করে বাড়বে। কিন্তু যখন বাড়বে, এই এই ঘর রাখা যাবে না, রাখা যাবে না। তুমি কি করে মেনটেন করবে এটাকে? তখন কি করবে? শহরাঞ্চলে একটা হেমলক দাঁড়িয়ে থাকবে, এটা তো, এই যে পাড়াটা, এই যে পাড়াটা একটা এরকম ঢালু জায়গার গায়ে আপস্কেল একটা পাড়া, কিছু অফিস টফিস আছে, কিন্তু এই আমার পিছন দিকটা, এই এই এটার উল্টো দিকে তো বিশাল অ্যাপার্টমেন্ট, খুব খুব দামি একটা জেন্ট্রিফাইড পাড়া। সেখানে একটা হেমলক দাঁড়িয়ে থাকবে। এই যে গাছগুলো শহরের রাস্তায়, সেটা তো শহরে প্ল্যান করে লাগানো, কিন্তু এখানে ধারাম করে একটা হেমলক আজ থেকে না, জানি না 30 40 50 বছর বাদে ওই হেমলক, এটাকে তারা তখন তখন সিটি অফিসিয়ালদের মানে এটা দায়িত্ব, মানে একটা ডিসিশন নিতে হবে। তাহলে অস্থায়িত্ব এখানে এই কন্টেন্টের মধ্যেই নিহিত আছে, ওটা জেনেই ও করছে। একটা সময় না একটা সময়, এবং সে সময়টা কয়েক শতাব্দী নয়, একটা সময় না একটা সময় এটা আম, আহ, হবেই, ইনএভিটেবল, অপরিহার্য। এটা এইরকম থাকবে না। কিছুতেই তুমি নেচারকে আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখা যায় না, এটাই বলতে চাই। টেরা ওয়াকারের কাজ দেখিয়েছিলাম, এটা এটা নিয়ে আমি অন্তত দুবার এটা নিয়ে আলোচনা হয়েছে। আমার ঠিক মনে পড়ছে না কোন প্রোগ্রামে। ডমিনো, ডমিনো খুব নাম করা একটা চিনির কোম্পানি এদেশে। সেই ডমিনো সুগার ফ্যাক্টরি ইয়েতে, নিউ ইয়র্ক নদীর ধারে, সেটা ভেঙে দেওয়া হবে। সে ভেঙে ওখানে পাড়া মানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং তৈরি হবে। 14 সালে ওকে একটা নন প্রফিট এখানে একটা কমিশন দেয় একটা কাজ করার, সেটা কিন্তু কাজটা চলে যাবে। ওইটাকে কয়েক মাস রাখার পর পুরো জিনিসটা চিনি দিয়ে, উনি চিনি দিয়ে এই স্ফিংসের মতো এই আহ, মহিলার ফিগারটা তৈরি করেন, বিশাল। আহ, কেননা চিনি আর এই যে বাচ্চাগুলো, এগুলো ছিল চিনির আখের খেতে, ওই চিনি থেকে যে গুড় হয়, এটা তোমার বাচ্চাগুলো চাইল্ড লেবার ছিল, বন্ডেড লেবার।
তা সেই জন্য এই এই বাচ্চাগুলো তৈরি গুড় দিয়ে। এগুলো অলরেডি মানে ওখানে থাকাকালীনই গরমে ওটাকে মানে কোনো এটা তো মানে এই ফ্যাক্ট। এখানেও আমি দেখিয়েছি, এই যে এই যে এখানে দেখতে এসছে, এই যে এখানে ইউটিউব লিংক দেখিয়েছিলাম এটা নিয়ে আলোচনা, মানে দেখে নাও গিয়ে, এটা ইউটিউবে পাবে। এগুলো অলরেডি গলতে শুরু করেছিল ওই গরমে। কোনো রকম টেম্পারেচার কন্ট্রোল ছিল না, ইচ্ছে করেই করেনি, কি হবে, এ তো চলেই যাবে। আর এই বিষয় এই সব জায়গায় সব সেই গুড় চিনি লেগে বহুদিন ধরে চিনি তৈরি হয়েছে। কেন চিনি? সেই চিনি হচ্ছে একটা বিশাল, এই সেই দিন আগের দিনই বলছিলাম আমি, ওই কাম্পস স্পন্সের কাজ দেখাতে গিয়ে একটা ক্যারিবীয় দ্বীপপুঞ্জগুলোতে স্লেভারি দিয়ে দেখো চিনি ব্যাপারটা হচ্ছে, এটা অদ্ভুত লাগে ভাবতে। চিনিটা ছিল 17 16 17 সেঞ্চুরিতে, 18 ইভেন 19 সেঞ্চুরিতে খুব এক্সপেন্সিভ জিনিস। চিনি কিন্তু সাধারণ মানুষ রান্নায় চিনি দিত না, সাধারণ মানুষের ক্ষমতা ছিল না চিনি কেনা। চিনি খেত শুধু ইউরোপিয়ান বড় লোকরা। এবং এই যে কেক তৈরি, ওয়েস্টার্ন যে মিষ্টির দিকে ওদের তো কেক টেক, এই কেক পুরো তৈরি সম্ভব হয়েছে চিনির জন্য। এবং এটা শুধুমাত্র বড় লোকদের খাদ্য ছিল। যে জন্য মেরি আন্তোয়ানেট বলেছিল না ফরাসি, যে রুটি বলে এরা এত গন্ডগোল করছে কেন, বললো এরা খেতে পাচ্ছে না, বললো যে রুটি না পায় তো কেক খাক। মানে ওর কাছে কেকটা একটা সাধারণ জিনিস, কিন্তু কেউ কেক খেত না। এটা সমস্ত বড় লোকদের। সেখানে চিনি ছিল একটা ডেলিকেসি, এক্সপেন্সিভ জিনিস। এবং চিনির যে ইয়ে আহ, রপ্তানি আমদানি রপ্তানি বিশাল পয়সা ছিল। কমনার মানে একদম নিচু তলার লোকেরা চিনি যদি একটু পেলো তো একটা বিরাট ব্যাপার। এবং এই চিনির ক্ষেতে মানে বেসিক্যালি আখের ক্ষেত থেকে থেকে ওই যে বললাম পাটালির মতো ওই ওই কাজটা যে দেখাচ্ছিলাম এরকম হয়। তারপরে একদিকে চলে যায় গুড়ের একটা ব্যাপার আছে, গুড় মোলাসেস তৈরি হয়, আর একদিকে চিনি প্রসেস হয়। চিনি এই যে যে সাদা চিনি, তারপরে ব্রাউন সুগার প্রসেস হয়। সাদা চিনিটা হচ্ছে সবচেয়ে রিফাইন্ড প্রোডাক্ট। এত নিপীড়ন, আর এই যে স্লেভারি যখন চলে গেল তখন কি করলো বন্ডেড লেবার, এই সব আফ্রিকা থেকে ওই স্লেভ পপুলেশন, মানে প্রাক্তন স্লেভ পপুলেশন তো ছিলই। ওই ক্যারিবীয় দ্বীপপুঞ্জগুলো ভর্তি ছিল আখের, এই কিউবা দিয়ে ধরে এই যে 700 আইল্যান্ড আছে, শুধু আখের চাষ। আহ সেখানে তো ওই প্রাক্তন কৃতদাস একটা পপুলেশন ছিলই। তারপরে এরা নিয়ে যায় ইন্ডিয়া থেকে যে বন্ডেড লেবার। সেই জন্য ওই সব অঞ্চলে ইন্ডিয়ান গায়ানা একটা দেশের মধ্যে, গায়ানাতে তো এরা তো মানে বিশাল প্রাইম মিনিস্টার, কি যেন নাম ওই ফ্যামিলিটার, এরা প্রাইম মিনিস্টার হয়েছে। মানে ওখানে ওদের সঙ্গে ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই, ওরা ওই ওইখানেই 4 5 6 জেনারেশন ওখানে এরা এসেছিল সমস্তই বন্ডেড লেবার হয়ে। মানে এমন এমন কন্ট্রাক্ট বলতো, তুমি তো স্লেভ নাও আর কন্ট্রাক্ট ধরে চলো ওখানে এরকম বাড়ি থাকার জায়গা পাবে। এসে দেখতো এমন, পড়াশোনা জানতো না তো অনেকে, এসে দেখতো আর এমন ট্রিক থাকতো ওই কন্ট্রাক্ট গুলোতে। এসে এসে দেখতো যে কোনোদিনই ওই কন্ট্রাক্ট থেকে বেরোতে পারবে না। সে যদি কিছুদিন পরে মনে করে আমি একটু একটু পয়সা করে, আমি খুব অল্প পয়সা দেবে, যে আমি একটু কিছু আমি ফ্রি ব্যবসা করবো, পারবে না। এবং মানে এমন ভাবে ওই যে বেড়ে যায় না, ধার বেড়ে যায়, ওই ওই ট্র্যাপে ফেলে দিত। তারপরে এমন ভাবে কন্ট্রাক্টটা থেকে তুমি যদি ওটা করতে করতে মারা যাও, তোমার ছেলে মেয়ে দায়বদ্ধ থাকবে ওটাকে, মানে যাচ্ছে তাই। আর জঘন্য লিভিং কন্ডিশনে, মানে আখের এই চিনি আমরা যখন খাই আমরা জানি না এই চিনির কি হিস্ট্রি, কি অসম্ভব নিপীড়নের হিস্ট্রি। স্লেভারির শুধু নামটা ছিল না, কিন্তু পুরো ব্যাপারটা স্লেভারির মতোই, জাস্ট খাতায় কলমে স্লেভারি না। উনি চিনি দিয়ে তৈরি করলেন। এই যে এক হচ্ছে মানে উনি ব্ল্যাক, অন্য পপুলেশনও ছিল কিন্তু ব্ল্যাক মহিলা, এই মাথায় এই যে জিমাইমা, সেই বেটিসারের ওই একটা চেহারা, আর এদিকে স্ফিংসের বডি দিয়েছেন। সেই মানে সেই গডেস যেন, সেই চিনির মানে একটা বিদ্রোহের প্রতীক, একটা এম্পাওয়ারিং ফিগার। এটা উনি করলেন। এটা কয়েক মাস বাদে তো সব
এটা কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু, এটা বলে রাখে, ওই ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এটা কিন্তু একদম সলিড চিনি দিয়ে তৈরি, বিশাল জিনিসটা সলিড চিনি দিয়ে তৈরি না, সেটাই মনে হবে প্রথমে। এটা একটা আর্মেচার আছে ভেতরে, চিনির শীট লাগানো, মানে লেয়ার, বেশ মোটাই লেয়ার, কিন্তু একেবারে ডাউন টু দ্য কোর পুরোটা চিনির সলিড দিয়ে। কত, আমি ভুলে যাচ্ছি কত, মানে কত টন চিনি লেগেছে এটা করতে, এবং ডমিনোই চিনিটা দিয়েছে, ডমিনোই দিয়েছে। তা এটা ওটা অস্থায়ী, কমপ্লিটলি অস্থায়ী, অস্থায়ী ভেবেই করা। এবং এই যে এই যে অস্থায়িত্ব, চিনি বা এগুলো তো চলে যায় খাবারে, ডিজলভ করে যায়। তারপরে পর্বটা তো আরো অস্বস্তিজনক, তোমার রক্তে ডিজলভ করে যায়, ডায়াবেটিস হয়। একটা অস্থায়িত্ব এর মধ্যে জড়িত রয়েছে, কাজটার মধ্যে অস্থায়ী। এই এখন এগুলো নেই, সব ওখানে, আমি আমার ধারণা সব যা বলেছিল জেন্ট্রিফাইড হয়ে গেছে, তার আগে শুধু এটা করাই, কারখানা ফারখানা ভেঙে দেওয়ার আগে। এগুলো সবই ভিডিও পাবে, আমাদের প্রোগ্রামেও দেখিয়েছি আমি, কিন্তু ইউটিউবে আছে সব। এইটা আমি দেখাইনি কোনোদিন। ওলাফুর এলিয়াসন, ডেনিশ আর্টিস্ট, ইনি করেছেন কি 2016 18-র কাজ এটা। উত্তর মেরু থেকে ইনি বরফের চাঙড় নিয়ে এসছেন, মানে ভেঙে ভেঙে না, ওই যেগুলো সমুদ্রে, সব তো গ্লেসিয়ার ভেঙে যাচ্ছে তো, এবং আমরা তো ওটা করি না, পাত্তা দিই না, গ্লোবাল ওয়ার্মিং। তার নজির উনি নিয়ে আসছেন তোমার শহরে, লন্ডনে। উনি টেট, যে টেট গ্যালারি, তার সামনে, টেট মডার্ন, তার সামনে উনি এই চাঙড় নিয়ে এসে রাখছেন। এই চাঙড় যতদিন থাকবে ততদিন এটা, এই যে অস্থায়িত্ব, এটার বোধহয় সবচেয়ে বেশি খাটে এর ক্ষেত্রে। উনি নিয়ে আসছেন অস্থায়িত্ব জেনে। আমি স্কাল্পচার ডিসকোর্সে একদম ফেলবো এটা, অস্থায়িত্ব জেনেই নিয়ে আসছেন, যে অস্থায়িত্বটাই সমস্যা, যে এই বরফ গলে যাচ্ছে উত্তর মেরুতে, তা রাখছেন। আমি একটা দেখাচ্ছি, বেশ 2-3টে ক্লিপ দেখাবো, ছোট ছোট। আহ, দেখো। তো ভাবো একবার, এই যে ক্র্যাকিং আওয়াজ হয়, যে রাত্রি যখন ওই যে আওয়াজ টাওয়াজ কমে যায় চতুর্দিকে, ওই যে বরফ যখন এই যে গলছে, তার মধ্যে একটা ক্র্যাক, একটা কর 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 আওয়াজ হয়, সেটা পর্যন্ত তুমি দেখবে, জানবে। তুমি যাও, রাত্রিবেলা যাও, ছো। আর এই তুমি মাথায় রেখো, এই যে ছুঁচ্ছ, এটা তুমি যে এই যে বরফের কোটি কোটি বছরের আগের জল, তুমি যে সারফেসটা ছুঁচ্ছ কোটি কোটি বছর আগের। ভাবতে পারছো তুমি, যে এই কোটি কোটি বছর এর ধরে যেটা জমে ছিল, সেটা আজ গলে যাচ্ছে। এটা হচ্ছে পয়েন্টটা এখানে।
অস্থায়িত্বটা একেবারে ভীষণভাবে এটার চরিত্রের মধ্যে রয়েছে। আহ, এবার হচ্ছে উনি তুলে আনেন কিভাবে। আবারও বলছি, এগুলো কখনো ইন্ডিয়ার মতো জায়গায় হবে না, কেউ পারবে না করতে। এই টাকা কে দেবে? এই যে কেরা ওয়াকারকে যে নন প্রফিট টাকা দিয়েছিল করতে, যে গ্র্যান্ট, ওই নন প্রফিট আছে ইন্ডিয়ায়? কটা আছে? কত টাকা আছে তাদের? পারবে না এরকম প্রজেক্ট করতে। যে ম্যাসিভ রিসোর্স লেগেছে। ভাবতে পারছো নর্থ পোলে গিয়ে এই যেগুলো অলরেডি ভেঙে গিয়ে জলে ভাসছে সেগুলোকে তুলে আনছে। এটা আমি সব সময় ক্লাসে বলি, কারণ এইখানকার ছেলে মেয়েদের জানা দরকার যে সারা পৃথিবীতে আর্ট হচ্ছে, কিন্তু এই ইয়ে অ্যাডভান্টেজ কটা দেশে আছে। আহ, এটা ম্যাসিভ ফান্ডিং আছে এর পিছনে। আইস ওয়াচ প্রজেক্টটার নাম, এই তুলে আনছে। আমি এটা নিয়েও একটা ক্লিপ আছে, আমি এটা দেখাচ্ছি। এখানেও একটা ক্লিপ আছে, তুলে আনাটা দেখাচ্ছি। আহ, এখানে আহ, যে কি, মানে তুমি প্রচুর পাবে ইউটিউবে, এটা টাইম ল্যাপস পাবে যে কিভাবে কমে আসছে। এবং সেইটাই পয়েন্ট এখানে, যে এই যে এটার যে অস্থায়িত্ব এবং তার মধ্যে একটা স্যাডনেস, এটা যে শুধুমাত্র এটা মজার ব্যাপার না যে এই বরফগুলো গলছে, এটা কি বরফ, কোথা থেকে এসছে, ইনফরমেশন আছে। সুতরাং এই যে বরফ যে গলে চলে এসছে, এ থেকে এখানে গলে যায়, দেখো কিরকম ভাবে গলে যায়। আহ
নর্থ পোলে আরো সময় লেগেছে, এখানে শহরের মধ্যে এই পলিউশনে এতে আরো হিট লাগছে, আরো গলে যাচ্ছে। শীতকালে করা অবশ্যটা, আহ, এটা আর ফিরে আসবে না। এটার মধ্যে একটা মানে মৃত্যু, চলে যাওয়া, এর শুধু অস্থায়িত্ব বলে না, এটার কি সাংঘাতিক এটার এফেক্ট আমাদের প্ল্যানেটের ওপর। এই জায়গাগুলো আছে আর কি, মানে এই অস্থায়িত্বটার মধ্যে এইগুলো আছে। এটা এটা জাস্ট একটা ইন্টেলেকচুয়াল এনকোয়ারি, অস্থায়িত্ব তা নয়। এটা তোমার এটা চলে যাওয়াটার মধ্যে একটা সাংঘাতিক গল্প লুকিয়ে আছে। আর এইখানে তুমি যদি বিভিন্ন ইউটিউব দেখো, স্টিল ছবি দেখো, মানুষ মানে সে কেউ জড়িয়ে ধরে মুখটাকে চেপে ধরে আসে, কেউ চুমু খাচ্ছে, কেউ গায়ে হাত বোলাচ্ছে, কেউ কবিতা পড়ছে, কেউ ধ্যান করছে, এরকম হাতটা দিয়ে সে ধ্যান। এগুলো সাধারণত সাদা লোকেরা করে, বুঝছি তো। সাদা লোক যারা এনভায়রনমেন্ট নিয়ে কনসাসনেস বলে, তারা করে। আহ, আহ, ধ্যান করে যাচ্ছে যে আমি আমি নিজে বোঝার চেষ্টা করছি, নিজের ভেতরে নেওয়ার চেষ্টা করছি একটা, এর মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আছে, যে এই যে নেচার গলে চলে যাচ্ছে, আমার শেষবার আমি একে হাত দিচ্ছি, এই এই ব্যাপারগুলো। এখন ব্যাপারটা হচ্ছে এটাতে আমার খোঁজ নেওয়া নেই, আমার খোঁজ নিতে হবে। আমার এই ক্লাসের যে, বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, এই যে দেখাচ্ছি, এরা কিন্তু এবার মানে গত কিছুদিন ধরে দু একজন আছেন, যেমন এল আনাতসুই, উনি 40-এর দশকে জন্ম, কিন্তু অন্যান্য যে ডেমিয়ান হাস দিয়ে গিয়েছি 60-এর দশকে, এরা কিন্তু ওই যে জেনারেশন গুলো বলেছিলাম, এরা বেবি বুমারও নয়, এবার জেনারেশন এক্স আর মিলেনিয়ালের কাজ দেখছো এখানে তোমার। এই যে কাদের আতিয়া 70 সালে জন্ম, জেন এক্স। নারী ওয়ার্ডের জন্ম কবে? ও নারী ওয়ার্ডের 60-এর প্রথমে জন্ম ওর, হচ্ছে তোমার বেবি বুমারের মধ্যে ফেলতে পারো, লেট বেবি বুমার। আই ওয়েবে তাই 58 সালে জন্ম। এখানে তোমার জটিকলি, এরা হচ্ছে সব বিট জেনারেশন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জন্ম। এখানে তুমি এই যে অ্যানামেন্ডিয়াটাও তোমার ও বেবি বুমার। এই এই এই, তোমার বেবি বুমারের শেষের দিকটা, মার্ক ডায়ান। আহ এখানে তোমার এদের কিন্তু কনসাসনেস এর জায়গা থেকে এই জেন এক্স এর কনসাসনেস কিন্তু আলাদা। এই ক্যারা ওয়াকার তোমার জেন এক্স, অ্যাবসলিউটলি জেন এক্স, 69-এ জন্ম। আহ, এদের কনসাসনেস আলাদা, এদের স্কাল্পচার নিয়ে বলো, আর্ট নিয়ে বলো, এদের সচেতনতার ধরনটা অন্যরকম। এর 67-এ জন্ম, কিন্তু ক্যারা ওয়াকারেরই প্রায় বয়সী, সব জেন এক্স। এবার মিলেনিয়ালও আছে। আহ, আমি মিলেনিয়ালদের কাজ এই পর্বে দেখেছি, আগে দেখিয়েছি। তা এখানে আমার যে ইয়েরা, ছাত্রছাত্রীরা ওই যে হাঙর মারা নিয়ে কথা তুলেছে, এখানেও তাই এদের বক্তব্য, এবং আমাকে একটা খোঁজ নিতে হবে সত্যি যে এই যে কোটি কোটি বছরের একটা সারফেসে তুমি হাত দিচ্ছ, তুমি জানো বরফে অনেক কিছু জমে থাকলে জীবিত থাকে। হোয়াট অ্যাবাউট ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের রোগের জীবাণু? এটা কি পরীক্ষিত এই সারফেস গুলো, যে এই যে হাত দিচ্ছে মানুষ, ঠোঁট লাগাচ্ছে, গাল লাগাচ্ছে, এতে কোনো অসুখ করবে না? বা এই যে শহরের মধ্যে নিয়ে আসছো, এই বরফ গলে যাওয়ার সেই ব্যাকটেরিয়া ছড়াবে না, বা হোয়াট এভার মাইক্রোব? এটা একটা বড় প্রশ্ন, এটা আমার ছাত্ররা তুলেছে ক্লাসে। আর যে বাবা, আমি তো প্রথমে এই প্রজেক্টটা দেখে আপ্লুত হয়ে গেছি। আমি ভাবিনি, দেখো কিরকম জেনারেশনের তফাৎ। আমি শালা বুড়ো হয়ে গেছি, সেটা আমি ভাবিনি, কিন্তু এরা কনসাস মাইন্ড, এখানে এরা সবকিছুর মধ্যে এইগুলোকে দেখে। তুমি এনভায়রনমেন্টাল কনসাসনেস দেখাচ্ছ আমাকে, তো কয়েকটা ছেলে মেয়ে তো রীতিমতো সমালোচনা করলো এটা ক্লাসে। আবার সব ক্লাস একরকম হয় না। গত সেমেস্টারে সমালোচনা করেছে যে একটা সাদা লোক, নিজেরা সাদা, এবার সাদা লোক, স্ক্যান্ডিনেভিয়ান দেশের লোক, তার কোনো মানে সে খুব একটা লাক্সুরিয়াস জায়গাতে অনেক টাকা আছে, এটা করছে, এটা করে মানে তারা এই জায়গা থেকে দেখছে, জানো তো, যে এই বরফের চাঙড় গুলো যদি গলেই যাবে। আমি বললাম যে
বললো এটা কেন করছে ওই এনভায়রনমেন্ট থেকে। আনালাম যে করছে তো এটা তো ও তো ভেঙে আনেনি, গ্লেসিয়ার ভেঙে আনেনি, তাহলে তো ওটা কন্ট্রিবিউট করা হবে। ও যেগুলো ভাসছে জলে সেগুলো এই যে গাছ তুলে এবং মাকডিয়নেও করেছে, বলে গাছটাকে তুলে এনে ওটা একটা গিমিক এইসব বলছে। বলছে যে এই যে এই যে নেচারের জিনিস নেচারে ভেঙে যাচ্ছে আমাদের আমাদের প্রবলেমের জন্যই, যে গ্রিন হাউস গ্যাস এবং মানে গ্লোবাল ওয়ার্মিং, তাকে ওখানেই মরতে দাও, ওখানেই বিলীন হয়ে যেতে দাও। এইগুলোকে নিয়ে এটা করার কি মানে হয়? হ্যাঁ, আছে। আর এই যে রোগের ব্যাপারটা তুলেছে, এটা আমাকে খোঁজ নিতে হবে। এটা আমি জাস্ট গত কিছুদিন দেখাচ্ছি যে এই যে তুমি শহরে এনে ফেলছো, একটু বালি দিয়ে দেয় যাতে ওটা স্লিপ না করে যায়, কিন্তু এই যে শহরে এনে ফেলছো তুমি, এবার যখন গলে যাচ্ছে, আর এই যে হাত লাগাচ্ছ মুখ লাগাচ্ছ, কোথায় আছে ব্যাকটেরিয়ার ব্যাপারটা? আচ্ছা, এই যে মুখ ঠাকাচ্ছে এদিকে, যে ওই যে ওটা কান লাগালে না, ওই যে ক্র্যাকিং ভেতরে তো ক্র্যাক করছে কন্টিনিউয়াসলি, তো টেম্পারেচারে ওই ক্র্যাকটা শুনতে পাবে। এবং কান না লাগালেও যখন চতুর্দিকে গাড়ি ঘোড়া থেমে যায় রাত্রিবেলা, একেবারে ক্র্যাকিং সেরকম তুমি ইয়েও পাবে, ক্লিপও পাবে। ক্র্যাকিংটা পুরো লাউড। এই যে দেখো, ধ্যান করছেন উনি। আর এই যে ড্রপ গুলো, এই যে ড্রপ পড়ছে, এটা কিন্তু সিম্বলিক যে দিস ইজ হোয়াটস হ্যাপেনিং এখানে, শুধু এইগুলোর না, আসলগুলোর। এখানে এই যে এখানে রাত্রিবেলা। আর এই লাস্ট আমি যেটা দেখাবো, এটা দেখিয়েছিলাম পাবলিক আর্টের একেবারে শেষে, ডাস্টিন ক্লাইন, কোনো বিখ্যাত আর্টিস্ট না, স্ট্রিট আর্টিস্ট, গ্রাফিটি স্ট্রিট আর্টিস্ট। এটা হচ্ছে এই রিচমন্ড ভার্জিনিয়াতে। ভার্জিনিয়া যেটা কনফেডারেসির ক্যাপিটাল বলেছি আগে, সেখানে রিচমন্ড যে শহর, সেটা এমনিতে এখন লিবারাল শহর, কিন্তু ওইটা ছিল সিভিল ওয়ারের সময় কনফেডারেসি। কনফেডারেসি মানে যারা কৃতদাস প্রথাকে সমর্থন করেছিল, সাদার্ন আর্মি, তাদের ক্যাপিটাল ছিল এই ভার্জিনিয়া। ওরা ভেবেছিল যদি যুদ্ধে যেতে ওরা আলাদা দেশ হয়ে যাবে, ইউনাইটেড স্টেটস আর ওর ওপর নর্দার্ন স্টেট গুলো থেকে 11টা স্টেট আলাদা হয়ে গিয়ে আলাদা দেশ তৈরি করবে, তার ক্যাপিটাল হবে এই রিচমন্ড। ভার্জিনিয়া হচ্ছে প্রভিন্সটা, মানে স্টেটটা। সেখানে যেন রিচমন্ড বন্ডে সমস্ত এই কনফেডারেট জেনারেলদের স্ট্যাচু আছে, মানে কি ছিল। এইটাই তো হলো 2021-এ জর্জ ফ্লয়েডের ব্যাপারটা ঘটার পর তো আলটিমেটলি সরিয়ে নেওয়া হলো। হচ্ছে সবচেয়ে বড় জেনারেল কনফেডারেসি, রবার্ট ই লি। আহ আগের দিন দেখিয়েছি আমি ওই যে কেন্ডে ওয়াইল্ডের কাজটা, ওটা হচ্ছে আরেকজনের, ইবি স্টুয়ার্ট। সমস্ত একটা মনুমেন্ট অ্যাভিনিউ, এইটাই বোধহয় মনুমেন্ট অ্যাভিনিউ, একটা শহরের মাঝখানে, সেখানে সব এদের স্ট্যাচু ছিল। এবার তো ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্টে তো সব তো গ্রাফিটি ফ্যাফিটি করে দিয়েছে ওই কয়েকদিনে। এটা কিন্তু আগে ছিল না, এই যে এসব লেখালেখি, বিদ্রোহের মানে একদম প্রটেস্ট, এগুলো হয়েছে ওই সমস্ত হয়েছে জর্জ ফ্লয়েডের ওই ঘটনা 25শে মে 2020। তারপরেই এগুলো সব হয়েছে। লকডাউন লকডাউন কি ভেঙে বেরিয়ে গেছে দৌড়, সারা দিন রাত। এখানে এটা ছিল একটা পীঠস্থানের মতো, এইখানে জড়ো হতো সব অ্যাক্টিভিস্ট, ওই অঞ্চলের অ্যাক্টিভিস্টরা। এই স্ট্যাচুটা তোমার, এই পেডেস্টালটাই কত, একটা সব মিলিয়ে কত, 50 ফুটের ওপর হাই। এইটার সবচেয়ে বড় প্রতীক ছিল ওদের প্রতিবাদে। আম, রাত্রিবেলা ওই সময় এইগুলো প্রজেক্ট করা হতো, যে বিভিন্ন তোমার এই যে বিএলএম, এটা প্রজেক্ট, এটা বেটি স্যারের, বেটি স্যার বলছি, জেনি হোলজারের মতো প্রজেকশন, হ্যাঁ। কিন্তু এটাকে আমি তাহলে ওখানে না দেখিয়ে, বা এই শতাব্দীর কাজ হিসেবে, আমি জেনি হোলজারকে তো অবজেক্ট অ্যান্ড স্পেসে দেখিয়েছিলাম আগের শতাব্দীর শেষে, কিন্তু তাহলে এই শতাব্দীর কাজে এটা আমি আগেরটা দেখালাম না কেন? শর্ত সাপেক্ষে স্থায়ী, আলো চলে যাবে, কিন্তু তো আবার তো না, এই স্ট্যাচুটা নামিয়ে নেওয়া, কেটে, গ্যাস কাট মানে একদম সেই ওয়েল্ডিং কেটে নামিয়ে নেওয়া হয়েছে, এটা নেই। সুতরাং এটার মানে আমি বলবো এটারও ওই চরিত্রের মধ্যে রয়েছে, কন্টেন্টের মধ্যে রয়েছে অস্থায়িত্ব। কারণ এই যে প্রজেক্ট গুলো করা হচ্ছে, এইসব সিভিল রাইটস লিডার, ব্ল্যাক লিডারদের ছবি, রোজ সন্ধ্যেবেলা এটাকে প্রজেক্ট করা হতো। এই যে প্রজেক্ট গুলো করা হচ্ছে, এটা এই দাবি নিয়ে করা হচ্ছে যে এটাকে সরিয়ে নাও, এবং সরিয়ে নেওয়া হয়েছে, এটা বোধহয় 23-এ।
তেইশ 22-এ বা 23-এ কেটে সরিয়ে প্রচুর প্রচুর আন্দোলন করে, এবং ওই অন্যান্য ইবি স্কোয়ার সবই সরিয়ে নেওয়া হয়েছে। মনুমেন্ট অ্যাভিনিউতে আর কোনো কনফেডারেট জেনারেলদের স্ট্যাচু নেই। সেই জন্য আমি এই এই লাস্টে রেখেছি। এটা পাবলিক আর্টেরও লাস্টে দেখিয়েছিলাম। হ্যাঁ, এই যে জন জন লুইস মারা গেলেন ওই সময়, 20 সালেই উনি মারা গেলেন, ক্যান্সার হয়েছিল। উনি সে কংগ্রেসম্যান ছিলেন, বিশাল পার্লামেন্টে এই যে কংগ্রেস, তোমার বিএলএম লেখা, এই ওয়ার কথাটা কিন্তু ওর ঠোঁটের ওপর পড়েছে। কিন্তু উনি সেই ইয়াং বয়সে মার্টিন লুথার কিং জুনিয়রের আশেপাশে ছিলেন। উনি মানে ইয়াং অ্যাক্টিভিস্ট ছিলেন। এটা হচ্ছে জর্জ ফ্লয়েডের মুখ। তাহলে এখানে আমি অস্থায়িত্বের কথাটা এই জায়গা থেকে যুক্তি দিচ্ছি যে যেহেতু এই স্ট্যাচুটা সরিয়ে নেওয়া দাবিতেই করা এবং সরিয়ে নেওয়া পরে হয়েছে, এখানে এই অস্থায়িত্বের যুক্তিটা খাটে। এই যে এটা হচ্ছে যে আমি রেফারেন্স হিসেবে দেখাচ্ছি। আগের দিন দেখিয়েছি, আগের দিন না তার আগের দিন, আগের আগের পর্বে দেখিয়েছি কেইন্ডে ওয়াইলির এইটার বিপরীতে করা, নো আমেরিকা উইদাউট ব্ল্যাক আমেরিকা। মানে আমার অদ্ভুত লেগেছে এই প্রজেক্টটা। এটা হচ্ছে ব্রিওনা টেলার, এই যে পুলিশ দাঁড়াম করে গুলি করে দেয়। আরে একটা ব্রিওনা টেলার, একটি মেয়ে মারা গেছে। মানে এটা বোধহয় কয়েক বছর আগে, এটা 20 সালে না, কয়েক বছর আগে। তার ছবি, মার্টিন লুথার কিং জুনিয়রের ছবি, টাইম ইজ অলওয়েজ রাইট টু ডু হোয়াট ইজ রাইট। এটা হচ্ছে ফ্রেডরিক ডগলাস, মানে কৃতদাস পালিয়ে এসেছিলেন, তারপর উনি 19th সেঞ্চুরিতে উনি বিরাট ভাবে কৃতদাস প্রথার বিরুদ্ধে নর্দার্ন স্টেটে পালিয়ে এসে উনি আন্দোলন করেছিলেন। পাওয়ার কনসিডস নাথিং উইদাউট আ ডিমান্ড, ইট নেভার ডিড অ্যান্ড ইট নেভার উইল, ফ্রেডরিক ডগলাস। এটা হচ্ছে হ্যারিয়েট টাবম্যান, উনিও পালিয়ে এসেছিলেন স্লেভ, এবং পরে উনি ফিরে ফিরে যেতেন সাদার্ন স্টেটে, স্লেভদের নিয়ে পালিয়ে আসতেন। ওনার একটা কতগুলো নেটওয়ার্ক ছিল তখন, স্লেভারি ইজ দ্য নেক্সট থিং টু হেল্প। উনি বিশাল বিরাট মানে এম্পাওয়ার্ড মহিলা, বিশাল ফিগার হ্যারিয়েট টাবম্যান। উনি অ্যারাউন্ড মারা গেছেন অ্যারাউন্ড 1913-14, এটা 19th সেঞ্চুরি। উনি মানে জন্মেছিলেন স্লেভ হয়ে। এই ইউটিউব, এটা আমি একটা চালিয়েছিলাম, ভিডিও প্রজেক্ট করা হয়েছে। ভিডিওতে মানে ভিডিওগুলো হচ্ছে, ক্লিপটা হচ্ছে ম্যালকম এক্স, আরেকজন সিভিল রাইটস লিডার। Organization or create a situation where the young people, our young people, the students and others, could study the problems of our people for a period of time and then come up with a new analysis and give us some new ideas and some new suggestions as to how to approach a problem that too many other people have been playing around with for too long. মানে এই ভিডিওটা কিন্তু ভিডিওটা 60-এর দশকে, ভিডিওটা ওকে মেরেই ফেলা হয়েছে মানে 65-তে। এটা ওই আর্লি 60s থেকে কোনো বক্তৃতা থেকে, ম্যালকম এক্স বিরাট লিডার। আচ্ছা, তাহলে এই আজকের আমার এই কাজগুলি দেখানোর ছিল। এবার কথাবার্তা বলা যেতে পারে আর কি। এইবার আমার তাহলে শেষ হলো এই হিস্ট্রিকে ট্রেস করা, আজ পর্যন্ত আমি নিয়ে এলাম। এর পরের আমাদের পর্বটা হবে ইন্ডিয়ার মডার্ন কন্টেম্পোরারি স্কাল্পচারের দিকে একটু তাকানো যাবে। না, আমার দুটো অবজারভেশন আছে। একটা হচ্ছে, প্রথম দিকে আমরা যেমন পেন্টিং, স্কাল্পচার আর ফটোগ্রাফির একটা রিলেশনশিপ দেখেছিলাম, এবং যেখানে মানে কি বলবো, ফটোগ্রাফি অ্যাজ এ সাপোর্টিভ রোল একটা ছিল আর কি ফটোগ্রাফির। হ্যাঁ, সেটাই পরবর্তীকালে কালচারাল স্কালচারাল ডিসকোর্সে একটা মানে ফোর ফ্রন্টে চলে আসে। যেমন আগের দিনে ওই কাজটা দেখলাম, ফটোগ্রাম, যেটা ফটোগ্রাফি তো ওটা ছিল না, ফটোগ্রাম ছিল। হ্যাঁ। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আর আরেকটা জিনিস আমি মানে পুরো প্রথম দিন থেকে আজ অব্দি 26টা পর্বে, যে স্কালপচারের সাবজেক্টগুলো কিভাবে চেঞ্জ হতে শুরু করলো। প্রথমে যেটা ছিল মানে মেটেরিয়ালের প্রতি একটা যে
মানে কি বলবো, ইনভলভমেন্ট, মেটেরিয়ালটাকে আমরা কতভাবে কিভাবে ইউজ করতে পারি বা দেখাতে পারি, তারপর ওই ইয়েটা রেখে আর কি, মেটেরিয়ালের মেটেরিয়ালনেসটা রেখে। কিন্তু হ্যাঁ পরবর্তী ক্ষেত্রে ফর্ম এলো, ফর্মের আসার পর আবার হয়তো ঘুরে ফিরে সেই মানে মেটেরিয়ালের তাই ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল এলো, একটু অন্য ভাবে এলো। তারপরে যেটা ইন্টারেস্টিং লাগলো যে সোশ্যাল ইস্যুস গুলোকে কিভাবে এই স্কালপচারাল ডিসকোর্সের মধ্য দিয়ে দেখানো হচ্ছে, এইটা মানে আমার অবজারভেশন হ্যাঁ এই দুটোই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা খুবই ভালো অবজারভেশন, কারণ এটাই ইন্ডিয়ার যখন আমরা দেখব এখানে কাজে লাগবে এটা, যে আমরা প্রথমে একেবারে অ্যাকিউরেট, প্রথমে মেটেরিয়াল অ্যান্ড প্রসেস নিয়ে কাজ, আইডিয়া ছিল না, তা না আইডিয়া ছিল, কনসেপ্ট তো সবসময় আছে, কিন্তু মেটেরিয়াল অ্যান্ড প্রসেসটার মধ্যে আইডিয়া নিহিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটা গিয়ে আহ, একটা ইয়ের আকার নিল, অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম ইয়ে দিয়ে, তারপর মিনিমালিজমে, মিনিমালিজম থেকে ওই ট্রানজিশনটা হচ্ছে কনসেপচুয়ালের দিকে। এই কনসেপচুয়াল আর্ট, যে মানে শুধু তো স্কাল্পচারে না, মানে অন্য সব দিকে, সব জায়গায়। ফটোগ্রাফি এলো, বডি স্পেস, এটা ঘুরতে শুরু করলো। আজকে গিয়ে দাঁড়িয়েছে, আজকে ধরো ফটোগ্রাফির কথা বলছো, ফটোগ্রাফি এই যে প্রজেকশন গুলো করছে এগুলো ফটোগ্রাফি, কিন্তু হুম, হুম। আমি কিন্তু ফটোগ্রাফি, তো ফটোগ্রাফি মানে আমি সবসময় প্রিন্ট করে আমি সেটা মানে ইনস্টলেশন সে তো আছেই, কিন্তু আমি দেখাবো পরের এটা ওই দিন। ফটোগ্রাফির ডিসকোর্সের মধ্যে এগুলোই পড়ছে না, এই আমি প্রজেকশন বা এই এই যে ব্যাপার। লাস্ট যেটা দেখালাম, এটাকে তো আমি ফটোগ্রাফির প্রেজেন্টেশনেও দেখাবো, স্কাল্পচারের প্রেজেন্টেশনও দেখাবো। তাহলে ফটোগ্রাফি এখানে প্রজেকশন, সেটাও ফটোগ্রাফি, তো ফটোগ্রাফি তো প্রজেক্ট করছে, আমাকে তো ফটোগ্রাফ তুলে ওই ওই তো না, ফটোগ্রাফিক ইমেজ সেটা আসছে। আহ, তাহলে এই যে ঘুরতে শুরু করে তোমার 60-70-এর দশক থেকে, যে আহ, হ্যাঁ অবজেক্ট আছে, মেটেরিয়াল প্রসেস আছে, কিন্তু ওই আলোচনাটা, আহ, আলোচনাটা যদি থাকে, যেরকম ওই মেলভিন এডওয়ার্ডস বা ইয়ে বেটি স্যার, এদের ক্ষেত্রে আলোচনাটা কিন্তু পুরোপুরি ওই পলিটিক্যাল কন্টেন্টের সঙ্গে জড়িত, ওর বাইরে আলোচনাটা এই যে ইন্টেলেকচুয়াল এনকোয়ারি, এটা চলে গেছে। শুধু স্কাল্পচারের ক্ষেত্রে না, আর্টে, সেই জন্যই তো সেইখানেই তো বলেছিলাম ওই যে প্রেজেন্টেশনটা ডিএআইতে, এইটাকে বলে পোস্ট মিডিয়াম। লোকে পোস্ট মিডিয়াম বললেই গালাগাল দিতে শুরু করে, তার মানে মিডিয়ামের দাসত্ব চলে গেছে না, মিডিয়ামের প্রভাব চলে, মিডিয়ামকে মাধ্যমকে ছেড়ে কিছু হয়, গাঁড়লের মতো কথা। মিডিয়ামের দাসত্ব চলে গেছে মানে হচ্ছে তোমার কাজে তুমি যে আজকে মিডিয়াম কি ফেলে দিচ্ছ নাকি, না, কিন্তু মিডিয়ামটার ওই যে আগের যে এই পুরো প্রথম পর্ব থেকে দেখলে যে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত এবং কিছুটা পরেও, সেই যে মনোযোগের আহ, মানে ফ্রন্টে আর মনোযোগটা, সেইভাবে নেই আর মিডিয়ামটা, সেইটা কিন্তু আজকে আর্টে তুমি ওইভাবে মেটিরি কি করবে বলো না, তুমি রঙের ইয়ে বা রং ক্যানভাস বা এই মেটেরিয়াল কি করবে? তোমার এখন মেটেরিয়ালটা নিলেও মেটেরিয়ালটা সব সময় জড়িত থাকবে একটা স্ট্রং এই এনভায়রনমেন্ট, এখানে মেটেরিয়াল বরফ, এলিয়েশনের, হ্যাঁ একদম আহ, পুরো কনসেপচুয়ালে চলে গেছে আর কি স্কাল্পচারে তোমার। আমি আজকে ওটার ইয়ে দেখছি, একটু ব্রঞ্জে কত রকম কিছু করতে পারি, তো মানে হয় না, ওটা কোনো মানে হয় না। ইভেন এটার সাথে অ্যাসেম্বলেজও তো একটা বড় রেঞ্জ, আমাদের জিনিস বদলাচ্ছে। হ্যাঁ, কিন্তু আজকে যদি তুমি অ্যাসেম্বলেজ করো, ওই দেখো এই 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 জিনিসগুলোর সঙ্গে এই জিনিসগুলো দিয়ে একটা ইন্টারেস্টিং ফর্ম তৈরি হচ্ছে, ওটা তোমার ওই এন্টারটেনমেন্টে চলে যাবে বেশি করলে, ওটার কোনো ভ্যালু নেই আর। যে আজকে কতগুলো পেন্সিল যোগ করে করে আমি একটা কিছু তৈরি করলাম, ওটা যদি বেশি কর, ওই ওই জায়গাটা নেই আর আর্টে, কন্টেম্পোরারি আর্টে না একেবারেই। সুনন্দা, এখানে একটা জিনিস খুব মানে খুব কমন, মানে এই যে টোটাল স্প্যানটা যেটা তুমি দেখালে তার মধ্যে মূলত তো একটা ইজম থেকে আরেকটা ইজম ভেঙে আসছে, সেখানে একটা ডিনায়াল পার্ট খুব বড় কাজ করছে, মানে আমি আমি ওই পুরোনো জিনিসটাকে আর মানি না, আমি একটা নতুন কিছু করছি, হ্যাঁ এটা যেমন আছে তার পাশাপাশি তাহলে এই যে কন্টেম্পোরারি মানে বেসিক জিনিসটা হচ্ছে যে কন্টেম্পোরারিকে এক্সপ্লোর করা, মানে মানে আমি হ্যাঁ হ্যাঁ, আমি নতুন নতুন মানে আমার কনটেক্সটে আমি নতুন কি করব, কিন্তু সেইটা করতে গিয়ে হ্যাঁ মিডিয়াম গুলো চেঞ্জ হচ্ছে।
কিন্তু আজকে দেখো, তুমি তুমি যদি জীবন দেখো, জীবনে মেটেরিয়ালিটি, আমরা বলি মেটেরিয়াল কালচার, মেটেরিয়াল, আমি ভোগ, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেটা যেমন ঠিক, আমি যে এই যে একদম মানে আমার ধরা ছোঁয়া যায় এরকম বস্তু নিয়ে খুব ভোগবাদী হচ্ছি, আবার অ্যাট দ্য সেম টাইমে আজকের এই ফোনটা ফেলে দিয়ে একটা ফোন, সেটা যেমন আছে, কিন্তু একটু তলিয়ে ভাবলে তুমি দেখো আজকের মেটেরিয়ালিটিও কিন্তু ইমমেটেরিয়াল হয়ে গেছে, ধরা ছোঁয়া। যেমন ধরো এই যে ক্রিপ্টোকারেন্সি, হ্যাঁ, টাকা তো কোনোদিনই ওই ধরা ছোঁয়া যায় জিনিসটা, তো ওটা তো একটা একটা বেসিক লেভেলে। টাকা তো চিরদিনই অ্যাবস্ট্রাক্ট না, তোমার পারচেজিং পাওয়ার, ক্যাশে বিজনেস, তুমি তো একটু বেশি যদি লিগ্যাল জায়গা থেকে একটু বেশি ওপরের দিকে কিছু টাকা পয়সা, সেটা তো ক্যাশে হয় না, সে তুমি ব্ল্যাক মানি, সেটা আলাদা কথা। তোমার একটা ফ্ল্যাট বিক্রি করতে গেলে তুমি তো হচ্ছে কি ট্রান্সফার হচ্ছে কতগুলো নাম্বার, এবং এই নাম্বারটা যার কাছে যাচ্ছে তার পারচেজিং পাওয়ার বাড়ছে। টাকা তো তাই অ্যাকচুয়ালি, আমরা টাকা সব সময় সিনেমা দেখে আর এ দেখে সেই বান্ডিল বান্ডিল নোট নিয়ে, ওটা তো ইল্লিগাল জায়গায় চলে যায়। সেই জন্য সেই টাকার যে ইমমেটেরিয়ালিটি, সেটা কিন্তু ওরা ক্রিপ্টো কারেন্সি ফারেন্সি যে বেরোচ্ছে তোমার, তার মধ্যে ইমমেটেরিয়াল। সুতরাং আমাদের যে এই যে কনসেপ্ট, আর্টের ক্ষেত্রে আইডিয়াটা বড়, এমনি জীবনেও কিন্তু ওই আইডিয়ার দিকে চলে যাচ্ছে। তোমার যে এই যে সোশ্যাল মিডিয়ায় আইডিয়াটা নিয়ে আমরা দৌড়ে পাকাল মাছের মতো বেরিয়ে, কোনটা সত্যি কোনটা মিথ্যে, হোয়াটসঅ্যাপে একটা ভিডিও বেরোলো, দাঙ্গা লেগে গেল, তারপর দেখা গেল ওটা ফেক ভিডিও। তার মানে কি, আমরা যে ধরা ছোঁয়া যায় যে 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 বস্তুগত যে আম, যে একটা আমরা শিওর যে এইটাই এইটা, যেটা 19th সেঞ্চুরিতে ছিল, 20th সেঞ্চুরিতে ভাঙতে শুরু করে, কিন্তু ছিল অনেকদিন পর্যন্ত। এখন তুমি এইটাই যে এইটা, মানে আমি যেটা ভাবছি সেটাই সেটা, সেটা তো তোমার বস্তুর ক্ষেত্রেও যেমন নয়, রিয়ালিটির ক্ষেত্রেও তো তুমি জানো না কোনটা সত্যি কোনটা মিথ্যে। একটা ভিডিও ফেক হতে পারে। আগে ছিল ভিডিও, একটা সময় ছিল ও ভিডিও মানে, এখনো কোর্ট অফ লতে একটা ভিডিও হলেই হয়ে গেল তোমার বাঁশ। কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি আরেকটু তলিয়ে দেখো, ফটোগ্রাফি বা কোর্ট অফ লতে কোর্টে নেয়, কিন্তু আবার প্রশ্নও ওঠে যে এই ভিডিওটা ফেক কিনা, ডক্টরড হতে পারে যে কোনো কিছু। সুতরাং আমাদের যে এই যে কি, এই যে 19th সেঞ্চুরির যে বস্তুগত নিশ্চয়তা, যেটাকে বলে পজিটিভিস্ট, পজিটিভিস্ট, এইটা এখানে আছে মানে এখানে আছে, এই যে নিশ্চয়তাটা, এটা 20th সেঞ্চুরি ভাঙতে শুরু করে। আর্টও ভাঙছে, অন্তত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। 20th সেঞ্চুরির শেষে গিয়ে সেটা আরো মানে তোমার অ্যাবস্ট্রাকশনের দিকে চলে, অ্যাবস্ট্রাকশন মানে অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং না, মানে আমাদের চিন্তা ভাবনার দিকে চলে যাচ্ছে ওই অর্থে, মানে বস্তুগত জায়গাটা হারিয়ে। আজকে তুমি ভাবো না কিরকম অদ্ভুত ইন্টারেস্টিং ভাবো, আমাদের জীবন বস্তুতে ভরে গেছে, বস্তু নিয়ে আমরা এত বলছি ভোগবাদী। হ্যাঁ ঠিক আছে, একটা জায়গায় বস্তু, তুমি ফোন কিনছো ফেলে দিচ্ছ আবার ফোন, কিন্তু একটু আরেকটু তলিয়ে দেখলে এটা তো বস্তু নয়, মানে তুমি জানোই না বস্তুটা কোথায়। একটা লোককে চড় মারলো, ভিডিও বেরিয়ে গেল, সেই বস্তু চড় মারাটাকেই আমি বস্তুগত বলছি আর কি, মানে বস্তু মানে তাকে ধরা ছোঁয়া যায়, তো একটা লোক একটা চড় মারলো, একটা একটা ফ্লেশ অ্যান্ড ব্লাড জিনিস, সেটা সত্যি কিনা, স্টেজ কিনা তুমি জানো না। আর্টেও তাই, একদম তাই। স্কাল্পচার এখানে সবচেয়ে ভালো টপিক, কারণ স্কাল্পচারের প্রথম দাবিটা ছিল আমার সবচেয়ে বস্তুগত ব্যাপারটা। তো আমার পেন্টিং এর মধ্যে চিরদিনই একটা অ্যাবস্ট্রাক্ট, মানে পেন্টিং তো কনসেপচুয়ালি অ্যাবস্ট্রাক্ট, তো কিন্তু স্কাল্পচারের তো একটা, আমি এখানে আমার মাস ভলিউম এটা ম্যাটার করে, সেখান থেকে ভাঙতে ভাঙতে কোথায় এসছে আর কি। এখন কোথায় যাবে আহ, মানে চলছে। কিন্তু এই যে শান্তি যে কথাটা তুললো, এটা বেসিক্যালি এটার যে কনসেপচুয়াল আর্টের প্রভাব, আহ, একদম। এখন সেই জায়গায় যারা যেতে পারে না, তারা ওই সেই ইয়ে নিয়ে, তার মধ্যে তারা হঠাৎ হঠাৎ আক্ষেপ দেখা যায় ফেসবুকে, এই সব ঘুরে টুরে এসে মনে হলো স্কিলের মানে ওগুলো ওগুলো এত বেশি, মানে বুঝতেই পারছে না এখানে স্কিলের কেউ আপত্তি করছে না রে বাবা, কিন্তু তোমার এটার স্কিলটা হ্যাঁ, ধরে কোনো মিডিয়ামে আপত্তি করছে না কেউ, কিন্তু তোমাকে তোমাকে অন্যদিক না, আরো গভীর জায়গায় বুঝতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ, এইখানে তো একটা সমস্যাটা এই ভারতীয় হিসেবে সমস্যাটা ইউরোপে মানে পশ্চিমে যেটা হয়েছে, জীবনের সঙ্গে আর্টে সবসময় একসঙ্গে ছিল জড়িত। সেই জায়গাটা ধারাবাহিক আন্দোলন, আর্ট মুভমেন্ট গুলো হয়েছে ধারাবাহিক আন্দোলনের ফলে একটা জায়গায় এসছে, এবং পাবলিকের একটা অ্যাওয়ারনেস আছে।
পাবলিক তো অ্যাওয়ারনেস মানে ভারত, এটা একটা একটু থামাচ্ছি, তারপরে বলো। পাবলিক অ্যাওয়ারনেস মানে কিন্তু এটা বলে দেওয়া ভালো, এখানেও ধুর ধার আলতু আছে। হ্যাঁ, পাবলিক অ্যাওয়ারনেস মানে উম, একটা প্রচুর, মানে এখানে ওই এই এই বুঝি না না এইসব কিন্তু হচ্ছে। একটা, না সেগুলো থাকুক, কোথাও কিন্তু একটা, একটা হ্যাঁ মানে লেভেলে যে, কোথাও একটা হ্যাঁ, যোগ আছে, হ্যাঁ। সিরিয়াস যে বিতর্ক গুলো হচ্ছে, ওখানে যে হ্যাঁ। ডিবেট গুলো উঠছে, হুম। সেগুলো তো সেটা আছে, মিডিয়ায় সেটা আসছে, আছে, হ্যাঁ। চর্চা হচ্ছে, একটা লোক তো করছে। হ্যাঁ। এখানে এখানে কি কি নিয়ে ডিবেট হয় আর্টে? কি নিয়ে ডিবেট হয় আদৌ হয়? বা মানে বিষয়বস্তুটা কি থাকে? মানে এইখানে না ইন্ডিয়ান আর্টিস্টদের বিশেষ করে মানে স্কাল্পচারের ক্ষেত্রে সমস্যা বহুল। তাকে তো শোনো, সে সে বাড়িতে বসে সে একটা ছোট মেটালের মার্কেট করতে পারে, কিন্তু একটা বড় কাজ করতে হলে তো কমিশন চাই। হ্যাঁ, কেউ তো পয়সা একদম। না জোগালে সম্ভব নয়, কিন্তু তার সেই এই ধরো যে যে লোকটা এখানে পয়সা জোগাচ্ছে, সেই ধনী লোকটা সে পৃথিবীর অনেক দেশ ঘুরেছে, তা ঘুরে টুরে তার ওই নিয়ে একটা হয়তো আইডিয়া আছে, সে অনেক কিছু কথা বলতে পারবে হুম। পশ্চিমী শিল্প নিয়ে। কিন্তু হুম। ভারতে এসে, হ্যাঁ। তো হুম। মানে ভারতীয় আর্টিস্টকে যখন সে মানে কমিশনটা দিচ্ছে, সেটা ওই ট্র্যাডিশন, এই 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 যে, তো হ্যাঁ, গন্ডগোলে। এই যে প্রজেক্ট গুলো দেখালাম, এই যে তুমি ফান্ডিং পাবে না তো, এই না, অসম্ভব কিন্তু এটা। কেরা ওয়াকার ফান্ডিং পাবে না, কিন্তু এখানে এইখানেও একটা বিরাট স্কাল্পচারের আর্টিস্ট তো ক্ষেত্রে অসহায়। সবচেয়ে বেশি। সন্দীপ হ্যাঁ, সরকার হ্যাঁ, একবার লিখেছিল পেন্টারের থেকে স্কাল্পটারের সমস্যা হাজার হাত গভীর। সত্যি হ্যাঁ। কথাটা, হাজার আর হাত গভীর। একটা, আর একটা দেখো, এই মানে আমরা যে এখানে সোশ্যাল মিডিয়া না যা কথাবার্তা আটে এখানে শুনি, ওই এই আবেগী ওই সব হৃদয় হৃদয় এইসব কথাবার্তা গুলো, এটা তো আবার ধারাবাহিকতা আছে, এটা চলে আসছে। হ্যাঁ। কারণ পশ্চিমের জগতের ওই কনটেক্সট, ওই চেঞ্জ যুক্তি, সব ব্যাপারটাই তো অন্য রকমের। যেমন আমি একটা ঘটনা বলি, আমার এটা মনে পড়ছে, মানে আজকে এখন সেটাকে বলতে মানে বুঝতে পারি কোন জায়গা থেকে এটা এসেছিল। ওই ধরো 91-2 এরকম সময়, বা তার একটু আগে পরে হবে, বিল একাডেমিতে একটা ওয়ার্কশপ হয়েছিল। হুম। সেখানে ফরাসি কন্টেম্পোরারি আর্টিস্টরা এসেছিল, আর ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্টিস্টরা ছিল, একসঙ্গে কাজ করেছে। তারপরে আমি দেখেছিলাম পেপার এই নিয়ে লেখা হয়েছে, ফরাসি আর্টিস্টরা তারা ইন্ডিয়ান কন্টেম্পোরারি আর্টকে পাত্তা দিচ্ছে না, তাদের আগ্রহ হচ্ছে ট্র্যাডিশনাল আর্টের দিকে। হ্যাঁ, সেটা এইবার হচ্ছে এটা তো, এইবার আমরা যদি মানে এইটা এই পুরো ব্যাপারটা পুরো জান, ঠিকই তো, সেটা স্বাভাবিক। সে এখানে যা দেখছে আর্টিস্ট যা করছে, ওখানে তো অন্য দিকে চলে গেছে, তা কেন আগ্রহটা হবে? না, এখানে একটা কথা বলি আহ বিশ্বজিৎ, আমি এই এই জিনিসগুলো তো আমি এদেশে এসেও এই জিনিসগুলো ফেস করি, যে সব সময় ট্র্যাডিশনাল এখানে একটা, এটা যেমন ঠিক, কিন্তু নিজেদের আত্মসমালোচনা করতে গিয়ে আবার অন্য জিনিসগুলো দৃষ্টি হারিয়ে না যায়। যে ওয়েস্টে আমি যখন এদেশে এসেছি ধর 80-র দশকে, তখন দেখেছি ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি ক্লাসে ইন্ডিয়ান আর্ট পড়ানো মানে মুঘল মিনিয়েচার আর ওইখানে থেমে যায়। ইভেন বেঙ্গল স্কুল নিয়েও কেউ মাথা ঘামায় না, জানেই না। একমাত্র আর্টিস্ট তখন, আমি তো বলেছি এটা অনেকবার, যে আর্টের জগতে সবচেয়ে, পশ্চিম বলো ইন্ডিয়া বলো, সবচেয়ে ওপরের তোমার কেরিয়ারের প্রতীক হচ্ছে, মানে প্রেস্টিজের দিক থেকে মিউজিয়ামে তোমার কাজ আছে, গ্যালারি না মিউজিয়ামে, যেখান থেকে আর বেরোবে না। আর একটা যে পয়সা টাকার ক্ষেত্রে সবচেয়ে বড় হচ্ছে অকশন হাউস, এই যে ডেমিয়ান, এই ক্রিস্টি সদেবিজ, এখানে তোমার বিক্রি হচ্ছে। আমি যখন এদেশে এসেছি আর্লি 90s-এ, একমাত্র ইন্ডিয়ান কন্টেম্পোরারি মানে ধরা যাক পোস্ট World War II আর্টিস্টদের যে নাম শোনা যেত, আম, হুসেন, গণেশ পাইন, বিকাশ ভট্টাচার্য, দু একটা অন্য স্টেট থেকে 3-4টে নাম শোনা যেত, তাও রোজ না। তাদের ছবি কখনো কখনো গণেশ পাইন, বিকাশ ভট্টাচার্য, যোগেন চৌধুরী, এদের ছবি অকশন হাউসে উঠেছে। খুব অল্প কিছু কালেক্টর এদের এই কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্টিস্টদের ছবি কালেক্ট করতো। এখন ব্যাপারটা হচ্ছে যে মাস, তুমি যেটা বলছো ওরা পাত্তা দিচ্ছে না, কারণ এর মধ্যে একটা রেসিজম আছে, এর মধ্যে একটা বায়াস আছে ওদের। কেননা ওদের ধারণা ছিল, মানে ওরা যখন দেখছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান আর্ট, তখন ওরা দেখছে এ তো আমরা ছেড়ে বেরিয়ে এসেছি, এ তো কনসেপচুয়াল কিছুই নেই এদের, মডার্ন মডার্নিস্ট যে সেই প্র্যাকটিসই হচ্ছে, মডার্নিস্ট প্র্যাকটিস, সেই পেন্টিং স্কাল্পচার কনভেনশনাল মিডিয়াম চিন্তাভাবনার ক্ষেত্র, এইখানে ওদের খামতি। তার কারণ হচ্ছে ইন্ডিয়াতে
যুদ্ধের পর ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে যে মডার্নিজমে যে হুসেনের জেনারেশন, তারপরে এই যে এদের যা দেখেছি আমরা 80-র দশক পর্যন্ত, এখানে হ্যাঁ মডার্নিজমকে ওয়েস্টার্নাররা মনে করে ওয়েস্টের কুক্ষিগত, এবং এইটা অন্য কেউ করলে সেটা হচ্ছে ধার করা। এবং সেই জায়গা থেকে এরা 80-র দশকের আর্লি 90s ওই ওয়ার্কশপে এসে ভাবছে এটা ধার করা হিসেবেও তো পুরনো হয়ে গেছে, এরা করছেটা কি এতদিন। এইখানে এদের অজ্ঞতার ব্যাপার যে ইন্ডিয়া, আমি তো এটা ওই আগে আমাদের যে বাংলা ব্লগের সময় বলেছিলাম যে ইন্ডিয়ার যখন এই শুধু ইন্ডিয়া না, কিন্তু এটাও বলে রাখছি, যত ফরমার কলোনি, এই ধরো ব্রাজিলে যাও, আফ্রিকার দেশগুলো যাও, মোটামুটি একই ধরনের গল্প, মানে তুমি বলতে পারবে তাদের আঞ্চলিক বৈচিত্র্যগুলো বাদ দিল, মানে বৈচিত্র্যগুলো ধরে, যে মডার্নিজম, এই যে মডার্নিজম ওয়েস্ট আমরা বলি যে ভাঙছে, যে এত এইটাই হচ্ছে মুশকিল। জানো তো আমার এই যে আমাদের এই 26টা পর্ব দেখে একজন বলতে পারে এটা তো ওয়েস্টার্ন, এই যে অনেকে বলেছে এখানে ইন্ডিয়া নিয়ে। এবার আসছি ইন্ডিয়াতে, কিন্তু ইন্ডিয়াতে তো আমরা স্কাল্পচারের কথা বলবো, তুমি যদি পেন্টিং ফেন্টিং ধরো আরো জটিল হয়ে যায় ব্যাপারটা, যে মডার্নিজম এই ওয়েস্টের কুক্ষিগত কেন হবে। ইন্ডিয়ান যে আর্টিস্ট, মানে পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু আর্টিস্টরা, তারা নিজের মতো করে মডার্নিজমকে ব্যবহার করেছে। যেমন ধরো আমাদের অ্যাবস্ট্রাকশনের কোনো স্ট্রং ধারা নেই মডার্ন ইন্ডিয়ান আর্টে, মানে ইন্ডিভিজুয়াল আর্টিস্ট আছে, একটা অ্যাবস্ট্রাকশনের মুভমেন্ট নেই। কেন নেই? তার কারণ হচ্ছে আমি একটা খুব ভালো যে বিরাট রিসার্চ আছে তা না, এটা আমার কমন সেন্স, আমার পড়াশোনা করে যে মনে হয়েছে যে ইন্ডিয়ায় মডার্ন আর্টে অ্যাবস্ট্রাকশনের একটা বিশাল একটা গ্রুপ তৈরি করে মুভমেন্ট হলো। আমি হুসেন বা রাজা বা এদের কথা কিন্তু বলছি না, যারা কোয়াজাই অ্যাবস্ট্রাক্ট করেছে। আমি হচ্ছে কান্দিনস্কি মন্দ্রিয়ানের ধরনের বা ওই মানে অ্যাবস্ট্রাক্ট, হ্যাঁ, জিওমেট্রিকের মধ্যে চলে যাচ্ছে। কেন হবে? কারণ ইন্ডিয়ার পুরো ট্র্যাডিশনটাই তো অ্যাবস্ট্রাক্ট। তুমি তন্ত্র দেখো, দেখো, অ্যাবস্ট্রাকশন আমাদের একেবারে শিরায় উপশিরায় রয়েছে। আজকে শিবলিঙ্গ, আমি এটা তো অনেক আলোচনায় বলেছি। সেই জন্যে ইন্ডিয়ার তো মডার্ন আর্টে অ্যাবস্ট্রাকশনের মুভমেন্ট আসার কথা নয়, বরঞ্চ ওয়েস্টার্ন আর্টিস্টরা এই যে যুদ্ধের আগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে মডার্ন আর্ট অ্যাবস্ট্রাকশনের যে একটা বিরাট ধাক্কা, এটা এসছে তো অনেক সময় ইস্টার্ন চিন্তা থেকে। এই যে বাহাউস করার সময় যেটা বলছিলাম, ইন্ডিয়াতে মডার্নিজমে দরকার ছিল এটা। এইখানে যে ব্যাপারটা ওই ফ্রেঞ্চ আর্টিস্টদের বলা দরকার যে আমরা যে মডার্নিজম এখানে প্র্যাকটিস করি 60, 70, 80-র দশকে, সেটা ইন্ডিয়ান মডার্নিজম, সেটা তোমার মডার্নিজম না। তোমার মডার্নিজমে মনে হচ্ছে পিকাসো থেকে নিয়ে, পিকাসো তো আফ্রিকান আর্ট থেকে নিয়েছে। তো তাহলে কি পিকাসো আফ্রিকান আর্টকে কপি করেছে? আমরা তোমাদের থেকে আইডিয়া, মানে কতগুলো ফর্মাল বা প্রসেস, মেটেরিয়াল প্রসেস ধার করছি। হ্যাঁ, সবাই তো ধার করে, তুমি ধার করোনি। ওয়েস্টার্ন মডার্নিজমের একটা বিরাট জায়গা তো নন ওয়েস্টার্ন আর্ট থেকে এসছে, সুতরাং আমরাও সেরকম ধার করছি। কিন্তু বাকিটা যারা করছি আমরা, হ্যাঁ অনেকে থাকে তো হ্যাঁ কপি করছে, ভাই সে তো আছে, সব জায়গায় আছে। কিন্তু মূলত এই জেনারেশনটাকে ইভ্যালুয়েট করতে গেলে, মূল্যায়ন করতে গেলে, এই হুসেনের জেনারেশন, তারপরের জেনারেশন, ধরো পশ্চিমবাংলায় একরকম, এই যে গণেশ পাইন, কমপ্লিটলি ইন্ডিয়ান সেন্সিবিলিটি। তার যে ফ্ল্যাটনেস ট্যাটনেস গুলো ওই মডার্নিজমের কিছু জায়গা আসছে, কিন্তু ইন্ডিয়ান জায়গা একেবারে ইন্ডিয়ান সেন্সিবল। তার কারণ কি, স্বাধীনতার পরে গল্প বলার ছিল, একটা দেশ স্বাধীন হয়েছে, সেখানে কি মন্দ্রিয়ানের মতো জিওমেট্রিক অ্যাবস্ট্রাকশন করবে নাকি? আর করার দরকারই বা কি? জিওমেট্রিক অ্যাবস্ট্রাকশন ওয়েস্টে কেন হয়েছে? কারণ ওয়েস্টে রেনেসাঁসের ট্র্যাডিশনটা হচ্ছে ফিগারেটিভ, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ, সেটাকে ইমপ্রেশনিজম তারপরে কিউবিজমে ভেঙেছে। ভাঙার দরকারটা ছিল আমাদের, ভেঙে অ্যাবস্ট্রাক্ট হওয়ার তো দরকার ছিল না। বা এই অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম ধরো, ওরা ওই ভেঙে না, ওদের আবার অন্য দরকার। অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশন কি করেছে? একটু অটোম্যাটিজম থেকে নিয়েছে, আসলে জ্যাকসন পোলকের এটা তো অনেক কিছু আসে মিশছে, কিন্তু ওর যে উদ্দেশ্যটা, তাগিদটা, সেটা কমপ্লিটলি যুদ্ধের পরেই
যে নতুন আমেরিকান অ্যাবস্ট্রাকশন তৈরি করতে হবে সেখান থেকে, সেই জন্য ওরা মেটেরিয়ালিস্ট অ্যাবস্ট্রাকশন বলবো আমি ওটাকে, অত স্পিরিচুয়াল। এখানে রংটাকে দিচ্ছি, রংটাকে রং হিসেবেই দেখতে হবে, ক্যানভাস হিসেবেই দেখতে হবে। এটা তাদের দরকার ছিল, আমাদের দরকার ছিল না। আজকে তুমি ভাবো না। একটা কথা হ্যাঁ বলো এই এই বলো। এই প্রসঙ্গে দেখো, আমরা তো ওয়েস্টার্ন আর্টের হিস্ট্রিটা জানি। আচ্ছা, ইন্ডিয়ান এর ক্ষেত্রে সাহিত্যের যে বিপুল একটা সম্ভার আছে, ধারা আছে সারা ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষী, আর্টের ক্ষেত্রে, ভিজুয়াল আর্টের ক্ষেত্রে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলেছিল, আমাদের সেটা কোথায়? হ্যাঁ, সেটা তার আমাদের আমাদের এখানে স্বাধীন আর্ট, আর্ট সবসময় প্রান্তিক, ভিজুয়াল আর্ট হ্যাঁ অন্য আর্ট এগুলোর মধ্যে প্রান্তিক। ঠিকই তো, আমাদের ঠিকই তো। এখানে কি ছিল? আমাদের আমাদের এখানে আমরা মুঘল মিনিয়েচার পাচ্ছি কি, হ্যাঁ একটা ঠিক আছে। টেক্সটের পাশে আমি একটা এটা মার্জিন। নিয়েও বিভিন্ন সময় আমাদের টুকরো টুকরো আলোচনা হয়েছে। এটা কারণটা হচ্ছে, তুমি যদি সাহিত্য ধরো, নভেল, উপন্যাস, এটা তো আমাদের নয়, এটা তো ইউরোপিয়ান জনরা। বঙ্কিমচন্দ্রের জেনারেশনের আগে কে উপন্যাস লিখেছে? ইন্ডিয়া উপন্যাস কোথায়? অন্য ধরনের আহ, বিভিন্ন ধরনের কবিতার স্ট্রাকচার বা গদ্যেও অন্য ধরনের স্ট্রাকচার ছিল। উপন্যাসের যে নিয়মগুলো এটা তো ফলো করতো না। ছোট গল্প, শর্ট স্টোরি, এটা তো ইউরোপিয়ান জনরা। কিন্তু আজকে আমরা উপন্যাস বা শর্ট স্টোরিকে ইউরোপিয়ান বলি। যেরকম তেল রঙের অয়েল পেন্টিং কে আমরা ওটাতে একটা জনরা এসছে, অয়েল পেন্টিং যে ল্যান্ডস্কেপ বা এইগুলোকে তো আমরা হ্যাঁ, ওয়েস্টার্ন বলে। হ্যাঁ, না না, কিন্তু রবীন্দ্রনাথ এইটা কলেজ তো ছাড়া এসছে। পৃথিবীর কোথাও ওয়েস্টার্ন পেন্টিং বলে কোনো ডিপার্টমেন্ট নেই। না না, এদিকে এইটা এইটা তো এসছে হচ্ছে আমরা ওই ব্রিটিশ ওই এডুকেশন হ্যাঁ এর মাধ্যম হ্যাঁ থেকে এসছে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, কিন্তু হ্যাঁ। আর্টের ক্ষেত্রে তো আর্টের গন্ডগোলটা অন্য ক্ষেত্রে জায়গায় হচ্ছে। বলছি, আর্টের ক্ষেত্রে ওই যে আমি এটাও আমি নানান সময় বলেছি যে আর্টের ক্ষেত্রে তো আর্টের ভিজুয়াল আর্টস এর কতগুলো আহ, যেমন তার নিজস্ব চরিত্র, কিছু কিছু ক্ষেত্রে মানে কি বলবো, লিমিটেশন বলবো কিনা আমি জানি, তার চরিত্রর জন্য হয়েছে। আর্ট হচ্ছে মানে ভিজুয়াল আর্টস হচ্ছে একটা কমোডিটি, একটা একটা জিনিস, তার একটা মার্কেট। সেই মার্কেটে, এটা তুমি অনেকবার বলেছি যে আর্ট মার্কেট হচ্ছে অন্য মার্কেটের থেকে আলাদা। তার যে নিজস্ব, যেমন ধরো মিউজিকে, ইন্ডিয়ান মিউজিকের তো ধারা আছে, তুমি সাহিত্যে যেতে হবে না, মিউজিক ধরো না, মিউজিকের ধারা আছে। হ্যাঁ, আর্টের এটা হজপজ কেন, এই ভাঙা 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 কেন? কারণ আর্টের একটা কংক্রিটনেস আছে, পেন্টিং স্কাল্পচারের একটা কংক্রিটনেস আছে। সেখানে ওই ভ্যালু জাজমেন্ট বা ওটার যে ট্রেনিং, তারও একটা কংক্রিটনেস আছে। আজকে মিউজিকের ট্রেনিং এর ওই আমাদের যে ঘরানা ওইখান থেকেই বেরিয়েছে নানা। যে আমি বলবো যে মিউজিকে বা লিটারেচারের যে যে ডিসরাপশনটা, এই যে যেন গচকায় পড়েছে গাড়ি, ধারাম ধারাম করে লাফাচ্ছে, এইটা হয়নি। এটা মিশেছে, বিভিন্ন ধারা এসে মিশেছে মিউজিকে, তার নিজস্ব গল্প আছে। আর্টের ক্ষেত্রে এই ডিসরাপশনটা কেন? আর্ট আমাদের ভিজুয়াল এক্সপিরিয়েন্স অনেক কংক্রিট। আজকে আর্টের ট্রেনিং অনেক কংক্রিট, মানে একটা ইয়েতে গিয়ে ট্রেনিং নিতে হবে তোমাকে কোনো একটা ইনস্টিটিউশন। তুমি মুঘল মিনিয়েচারের মানে মানুষের গুরুর কাছ থেকেই শেখো, বা ইনস্টিটিউশনে যাও তুমি। আমি বলবো পরের দিন ইন্ডিয়াতে স্কাল্পচার, মডার্ন স্কাল্পচারের ব্যাপারটাই তো তুমি একটা অদ্ভুত জায়গা থেকে আসছে। প্রথম দিকে আর্ট কলেজে কোনো স্কাল্পচার ছিল না, দেয়ার ওয়াজ নো স্কাল্পচার ডিপার্টমেন্ট। দেবীপ্রসাদ রায়চৌধুরীর জেনারেশন 1899 যার জন্ম, ওরাই প্রথম মডার্ন স্কাল্পটার আমাদের। তারপরে রামকিঙ্কর আসছে আসছে। কেন? এটার মানে এটা আমরা আলোচনা, আমি যে সব উত্তরটা এটা জানি কেন ছিল না তা নয়, তবে ছিল না। পেন্টিং এর একটা জায়গা ছিল, পেন্টিংটাকে আমি বলবো কমোডিটি হওয়াটা সুবিধে এটা। এবং পেন্টিং যখন দেখছো তুমি, তোমার যে পেন্টিং এর এক্সপিরিয়েন্স, সেটা একটা সাহিত্য পড়া বা একটা মিউজিক শোনার থেকে অনেক বেশি কংক্রিট এক্সপিরিয়েন্স। সেই জায়গা থেকে পেন্টিং এর প্রতি, এই ভিজুয়াল আর্টস এর প্রতি, আমি পেন্টিংকে বলছি এখন, দাবিটা অনেক কর্কশ হয়। এই এটা কেন এরকম, ওটা কেন এরকম। তুমি মিউজিক বা এ নিয়ে দাবিটা অত কর্কশ আবারও বলছি, শুধু ইন্ডিয়ার না, প্রাক্তন উপনিবেশ সব দেশেরই এই বিংশ শতাব্দীর মাঝখান থেকে যে স্বাধীন হতে লাগলো, সব দেশেই এরকম বিতর্ক এবং ইয়ে আছে, সমস্যা, আমরা যেটা সমস্যা আছে। এই আর্টের ভিজুয়াল আর্টসটা সবচেয়ে বেশি। সিনেমা ধরো, ইন্ডিয়ান সিনেমা, হ্যাঁ, রাজা হরিশ্চন্দ্র প্রথম সিনেমা 1913 সালে। হ্যাঁ, ইন্ডিয়ান, যখন হলিউডে সিনেমা শুরু হয়েছে ঠিক অলমোস্ট সেই সময় 2-1 বছরের মধ্যে সিনেমা
এখানে ইন্ডিয়াতে শুরু হয়েছে। সিনেমা নিয়ে হ্যাঁ ওরা বলেছে ওরা তো ইয়ে করে অনেক। আজকে বলিউডকে বলিউড কথাটার মধ্যে সেটারও গল্প আছে। সিনেমা ইন্ডিয়ান সিনেমাকে কেউ বলতে পারবে না অনেক ওঠাপড়া গেছে, কিন্তু আর্টের মতো না। তুমি এই জায়গাটা ঠিক ধরেছো। আর কেন আর্টের মার্কেটটা কমপ্লিটলি ইউনিক সমস্ত আর্টস এর মধ্যে। মার্কেট ডেভেলপ ক্যাপিটালিজমের সঙ্গে একটা অদ্ভুত যোগ আছে ভিজুয়াল আর্টস এর সবচেয়ে আগে যোগ। এই যে গ্যালারি তৈরি হয়েছে 19th সেঞ্চুরির শেষে, ভীষণ ভাবে ক্যাপিটালিস্ট ইনভেস্টমেন্ট আর এগুলোর উপর ডিপেন্ড করে। আমাদের কোনোদিনই ওই জিনিসটা তো ছিল না। ইন্ডিয়ান গ্যালারি তৈরি হয়েছে, হ্যাঁ তো ওয়েস্টের দেখেই তৈরি, কতটুকু ক্যাপিটালিজম ছিল। আজকে যে ফ্রেঞ্চ আর্টিস্টরা তোমার 80 দশকের শেষে 90 দশকের প্রথমে ইন্ডিয়ান বা ও এরা তো মডার্নিস্ট। আরে ইডিয়েট, ইন্ডিয়াতে পপ আর্ট, এটা তো বলেছি আমি একাধিকবার, পপ আর্ট হবে কি করে? তোরা পপ পেরিয়ে এসছিস, কনসেপচুয়াল পেরিয়ে এসছিস। ইন্ডিয়াতে পপটা তো হওয়ার কথা না, কারণ আমাদের তো যে কনজিউমার কালচার ছিল না, কিসের ভিত্তিতে পপ তৈরি হবে? আর যদি কনসেপচুয়াল বলো, সমস্ত ইন্ডিয়ার মতো দেশের ট্র্যাডিশনাল চিন্তায় এত কনসেপচুয়াল জায়গা আছে, মডার্ন আর্টে ওইটাকে এবং কনসেপচুয়ালটা আসতেও তো ওয়েস্টে কতগুলো শর্ত কাজ করেছে। একটা জায়গায় গিয়ে কনসুমার কালচারকে আমি নেগেট করার জন্য আমি কনসেপ্টে চলে গেলাম, এটা ইন্ডিয়ান আর্টিস্টদের প্রায়োরিটি ছিল না। প্রায়োরিটি হ্যাঁ ফিগারেটিভ আমাদের। তুমি যদি 60-70 50-60-70-এর ইন্ডিয়ান মডার্ন আর্ট ধরো, লার্জলি ফিগারেটিভ। তার কারণ ন্যারেটিভ এর একটা দরকার ছিল, তারা দরকার মনে করেছে। তার মধ্যে তোমার একটা বামপন্থী, অন্তত পশ্চিমবাংলার ক্ষেত্রে বামপন্থী একটা ধারা ছিল। চিত্তপ্রসাদ, তুমি ওরাও সোমনাথর, এই যারা বামপন্থী ধারা, এর মধ্যে তো তোমার ফিগারেটিভটা থাকবেই। সেজন্য ইন্ডিয়ান মডার্ন আর্টে ফিগারেটিভ জায়গা থেকে কাজ করা, মানে তুমি ভাঙতে পারো ফিগারকে, কিন্তু একটা ফিগারেটিভ জায়গা, একটা কোথাও একটা ন্যারেটিভ অ্যাপ্রোচ, এটা চিরদিন থেকে গেছে। চিরদিন মানে আপ টু দ্য 90s। এবার 90s-এ গিয়ে ডিসরাপশনের আরেকটা ফেজ, এমন চতুর্দিকে জিনিসপত্র যাচ্ছে যে আমি তাল রাখতে পারছি না। 90s-এর থেকে একটা কমপ্লিটলি অন্য জিনিস তৈরি হচ্ছে, খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর তার মধ্যে কেউ দেখে কপি করে যাচ্ছে, কেউ বোঝার চেষ্টা করছে। বোঝার চেষ্টা করলে আমি কোন জায়গা থেকে বুঝবো আমার কতটা দরকার? যেমন ওটা হুসেনের জেনারেশনের পক্ষে অনেক সুবিধে ছিল, বোঝা কতটা দরকার, আমি কতটা নেব। প্রচুর লোক হুসেনের জেনারেশনকে রাজা সুজা এদের বলেছে ডেরিভেটিভ, এদেশে বলেছে ইংল্যান্ডে শো পেত না। ওরা যখন ইংল্যান্ডে কেউ কেউ ছিল, শো পেত না, কি ভাবতে পারবে না কি রেসিজম, কারণ এইভাবেই দেখা হতো যে এই সালা ধার করছে আমাদের থেকে, আমাদের যেটা হয়ে গেছে এরা সেটা করছে, কি করলো নকল করা কাজ। ওইটাই তোমার এই ফ্রেঞ্চ আর্টিস্টদের তখনও মনোভাব। কিন্তু এটা ওদের অজ্ঞতা। কিন্তু এটা বলা, আমি তোমার কথার যে মূল জায়গাটাকে আমি কাটছি না, আমি বলছি যে ওইখানে ওইটা দেখতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের যে আর্ট এডুকেশন ইন্ডিয়ায় 60-70-80 দশকেই যেটুকু অন্যরকম হতে পারতো এক্সপেরিমেন্টেশন, সেইটা কি হয়েছে? কতটা হয়েছে? আমরা সব সময় ইন্ডিয়াতে মডার্ন আর্টের নাম করলেই তোমার রথী মহারথীর নাম করি। সব সময় গণেশ পাইন বা এদের টেনে এনে তো লাভ নেই। ও মাস্টারমশাই প্রণাম, এই জায়গাতে রয়েছে এই যে জিনিসটা, এটা নিয়ে আলোচনা করা যায়। কিন্তু আমরা সেটা আলোচনা করব নিজেদের এতে, কিন্তু আমি ওই ফ্রেঞ্চ কন্টেম্পোরারি আর্টিস্টে এসে বললো নাক সেটকালো ইন্ডিয়ানদের, ওই ইন্ডিয়ান আর্টিস্টদের যদি মনে হয়ে থাকে পাত্তা দিচ্ছে না, তাহলে ঠিক মনে হয়েছে, কিন্তু পাত্তাটা যে দিচ্ছে না সে ব্যাপারে আমি দেবেই না তো পাত্তা, তোকে দেবে কেন? এইটা আমি বলতে পারি। আমি 80-90 দশকের কথা বলছি, বলতে পারি, কিন্তু আমি সঙ্গে সঙ্গে এটাও বলবো যে ওদেরও প্রবলেম আছে। এই যে আমি যে এদেশে এসে যেটা দেখেছি সেই জিনিসটা ওরা। আচ্ছা একটা কথা, হ্যাঁ হ্যাঁ তুমি একটা কথা প্রসঙ্গে বললে ইন্ডিয়াতে ওই শিবলিঙ্গ ধর্ম এই জায়গা থেকে অ্যাবস্ট্রাকশন অনেক গভীরে বলে অ্যাবস্ট্রাকশনের দরকার হয়নি, কেন এ করে। মডার্নিজমের দরকার হয়নি। আচ্ছা তাহা কি করে হয়? মানে মানে পশ্চিমে আবার ভিজুয়াল আর্টের ক্ষেত্রে তো অ্যাবস্ট্রাকশন যেভাবে এসছে, যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দিয়ে ব্যাপারটা, আমাদের এখানে যে তুমি যেটাকে বলছো ওইভাবে কি এটা অ্যাবস্ট্রাকশন বলা যায় শিবলিঙ্গ?
বা অন্য না, যেগুলো ওইভাবে বলা মানে যায় না, কিন্তু যায় না তো। ইন্ডিয়ান চিন্তার মধ্যে অ্যাবস্ট্রাকশন আছে, কিন্তু ওইটা তো ইন্টেলেকচুয়াল প্র্যাকটিস। সচেতনতা নেই না, আমি তাহলে তো তো সেই জন্য এখানে তো সেই শিবলিঙ্গকে আমাদের আলোচনায় আর্ট বলে ধরছি না, না। কিন্তু আমি বলছি কালচারাল চিন্তার মধ্যে অ্যাবস্ট্রাকশনের একটা বিরাট জায়গা আছে, কনসেপ্ট ফিলোসফিক্যাল জায়গায়, যেটা আচ্ছা যদি ওয়েস্টের ক্ষেত্রে এনলাইটেনমেন্টের পর থেকে অ্যাবস্ট্রাকশনকে দূরে সরিয়ে রেখে বস্তুবাদ, একদম বস্তুবাদ সেই দিকে গেছে আপ টু মানে 19th সেঞ্চুরির শেষ। সেটা তফাৎ আছে একটা, ফিলসফিক্যালি আমি বলছি। তুমি ইমেজ ধরো না এখানে, ফিলসফিক্যালি ভোগবাদ, বস্তুবাদ, এটা একেবারে আক্ষরিক অর্থে তাই। হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ, রেভলিউশন হচ্ছে। কিন্তু তাহলে তো এখানে তো উল্টোটা হতে পারতো, মানে তাহলে যখন ওটা আছে ওই ওই জায়গা থেকে তুমি যে যে জায়গা থেকে বলছো, তাহলে এখানে আমার অদ্ভুত ভাবে ইন্ডিয়াতে এখনো অব্দি অ্যাবস্ট্রাক্ট পেইন্টার স্কাল্পচার পুরো ভিজুয়ালি মানে অ্যাবস্ট্রাকশনের চর্চাটা প্রান্তিক। হ্যাঁ, প্রান্তিক। প্রান্তিক তার কারণ হচ্ছে, এই যে বললাম তো, ইন্ডিয়াতে কোনোদিনই ওইটা দরকার হয়নি। এখন দরকার হয়নি মানে কি দরকার একেবারেই ছিল না তা নয়, কিন্তু দরকার হয়নি তার একটা জাস্টিফিকেশন ছিল তখন। আমি বলছি মানে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের দশকগুলো তোমার না ওরম ভাবে হতে পারে না গো। তুমি, আবারও বলছি, তুমি করছো, আরেকজন করছে, যে ইন্ডিভিজুয়াল আছে, কিন্তু প্রভাকর কোল্টে আছে, হ্যাঁ এরকম হ্যাঁ অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অ্যাবস্ট্রাকশনের কোনো কংক্রিট ডিসকোর্স নেই। এবং সেটার আমার হ্যাঁ কাছে একদম। মনে হয় যে জাস্টিফিকেশনটা আছে ইন্ডিয়ায়, সেটা ভ্যালিড জাস্টিফিকেশন। যে হিস্টোরিক্যালি আমার যেটা মনে হয়েছে, ফিগারেটিভ দরকার, তুমি একটা স্বাধীন হওয়া গরিব দেশ, তার কথা বলবে, খেতে পাচ্ছে না লোকে, সেখানে তোমার আহ, মানে এত সমস্যা, সেখানে তুমি ওই জায়গা থেকে একটা আর্টিস্ট, যে জায়গা থেকে মন্দ্রিয়ান বা এ চর্চা করেছে, মালেভিজ বা এ, আসে নাকি? মানে আসে না। আহ, ফিউচারিস্টরা কি পুরো অ্যাবস্ট্রাক্ট ছিল? তাদের সেই বন্দুক চালাচ্ছে আর এগুলো দরকার ছিল তো। হ্যাঁ, এটা। না তাহলে দাঁড়াও, স্বাধীনতার পরে স্বাধীনতার সময় যে একটা নতুন দেশ মানে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী, তখন যে ভাবনাটা একটা দেশ, সেই জায়গাতে ভাবনা তাকে এক্সপ্লোর করা, সারা পৃথিবীতে ভারতবর্ষকে পরিচিত করা সেই জায়গাতে। তাহলে আমি যদি বম্বে প্রগ্রেসিভ গ্রুপটাকে ধরি, সেখানে তো অ্যাবস্ট্রাক্ট পেইন্টারটা ছিল, না, ওই তো দাইতন্ডে ছিল। বলছি, তাদের ছিল তোমার এই গোলাম মোহাম্মদ শেখ বা এদের ছিল তোমার ইয়ে, আমাকে আমাকে আমার গল্প বলতে হবে, আমার সমাজের গল্প বলতে হবে, কোথা থেকে কোথায় এসছি, এই যে বলছি তো, ছিল না। না না, গল্প গল্প বলতে বলতে হবে, সেইটা মেজর সংখ্যা, কিন্তু অ্যাবস্ট্রাক্ট আর্টিস্টটা তখন ছিল, আমি ছিল হ্যাঁ, বলছি। ছিল, কেবল না ইন্ডিভিজুয়ালি, এবং কিন্তু আমি বলছি, হ্যাঁ 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 ধরো আজকে তুমি যদি ফিরে তাকাও, ক্যান্ডিনস্কি, মন্দ্রিয়ান এরা আলাদা ধরনের অ্যাবস্ট্রাক্ট পেইন্টার, কিন্তু এদের, ক্যান্ডিনস্কি, মন্দ্রিয়ান, মালেভিচ, এদের যদি ধরে আমি একটা অ্যাবস্ট্রাকশন নিয়ে একটা প্রেজেন্টেশন দিতে পারি আর্লি 20th সেঞ্চুরির যে মডার্নিজমে ইউরোপে, আহ, সেটার একটা মানে দাঁড়াবে। যদিও এরা আলাদা আলাদা ভাবে দেখতো, কিন্তু তবু একটা একটা ইউটোপিয়া ছিল। এইটা হচ্ছে ব্যাপার। কথাটা এতক্ষণ মাথায় আসছিল না, অনেকবার বলেছি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এদের ইউটোপিয়াতে জীবন, সমাজ, ভবিষ্যৎ, এগুলো সম্পর্কে ইউটোপিয়া ছিল। ফার্স্ট ওয়ার্ল্ডের পরে ইউটোপিয়াটা আরো বেড়ে গেল, যে কোথায় যাচ্ছে সময় না, একটা কিছু হবে, একটা আশা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর তো ইউরোপেও অ্যাবস্ট্রাকশনের কোন ইউটোপিয়া তো শেষ। অ্যাবস্ট্রাকশনের মুভমেন্ট আছেন, মানে কিন্তু নিউ অ্যাবস্ট্রাকশন, সেটা 80-র দশকে, সেখানে তো অন্যভাবে দেখছে। মার্ক ব্র্যাডফোর্ডের অ্যাবস্ট্রাকশনে তোমার সোশ্যাল মিনিং আছে। এখন একটা ওদের, এদের ইউটোপিয়া তো ভেঙে গেল, মানে সারা পৃথিবীতে ভেঙে গেল রে বাবা। ইন্ডিয়া যখন স্বাধীন হচ্ছে, তুমি কি বলবে হ্যাঁ ইউটোপিয়া ছিল? নয়, নেহরুর এর মধ্যে ইউটোপিয়া ছিল, রবীন্দ্রনাথের ইউটোপিয়া ছিল, গান্ধীর ইউটোপিয়া ছিল, কিন্তু সেই ইউটোপিয়া তো সাস্টেন হয়নি। ইন্ডিয়ার যে একটা স্বাধীন হওয়া দেশ, শুধু ইন্ডিয়া না, সব দেশেরই স্বাধীন হওয়ার পরে যে ইউটোপে, যে অর্থে আমি ইউরোপের ইউটোপিয়া বলছি, সেই অর্থে হলোকস্ট, অ্যাটমিক বম্ব, যে অ্যাটমিক থ্রেট, এটা তো ইন্ডিয়ার ক্ষেত্রেও সত্যি ছিল। যে আমি সারা পৃথিবীতে দুটো কোল্ড ওয়ার, কোল্ড ওয়ারের মধ্যে কোনো ইউটোপিয়ার জায়গাই ছিল না, এবং কোল্ড ওয়ার তো সবাইকে এফেক্ট করছে। সুতরাং আর্টে ইন্ডিয়া, এইটাই তো যে ব্যাপার, ইন্ডিয়া মডার্নিজম, নিজের মডার্নিজম ফলো করছে, কিন্তু ততদিনে ওখানে চর্চা হয়ে ইউটোপিয়া শেষ হয়ে অ্যাবস্ট্রাকশন শেষ হয়ে গেছে। এবার তাহলে ইন্ডিয়ান আর্টিস্টদের, দেখো অ্যাবস্ট্রাকশন, এখন যে অ্যাবস্ট্রাকশন হয় তো আমরা অনেক দেখিয়েছি,
এই যে নারী ওয়ার্ডের অ্যাবস্ট্রাকশন এরা আছে, অ্যাবস্ট্রাকশন সেই অদ্ভুত, সেই স্লেভরা পালাতে গিয়ে যে চার্চে কাঠের মেঝের তলায় লুকিয়ে রাখতো, ও একটা অ্যাবস্ট্রাক্ট বিশাল পেন্টিং, তার মধ্যে না ফুটো, ওই যে নিঃশ্বাস নেওয়ার জন্য ফুটো, এবং ফুটো দিয়ে কতগুলো বিচ্ছুরণের মতো, সূর্যের মতো বিচ্ছুরণ, ওই ফুটোগুলো নিয়ে অদ্ভুত অ্যাবস্ট্রাকশন সে। কিন্তু এর মধ্যে তো তোমার স্লেভারির হিস্ট্রি আছে, এটা তো অন্য অ্যাবস্ট্রাকশন, এটার কথা হচ্ছে না, এটার মধ্যে কোনো ইউটোপিয়া নেই। মার্ক ব্র্যাডফোর্ডের অ্যাবস্ট্রাকশনে কোনো ইউটোপিয়া নেই, ভীষণভাবে হার্শলি দেখাচ্ছে ও যা দেখানোর। একটা গরিব নেবারহুডে সেই বিলবোর্ড তোমার হ্যান্ডবিল ট্যান্ডবিল দিয়ে ছিঁড়ে নেওয়া সারফেস, একেবারে অ্যাবস্ট্রাক্ট, মানে আগের আজকের অ্যাবস্ট্রাকশন হচ্ছে অ্যাবস্ট্রাকশন মাইনাস ইউটোপিয়া। এখন হচ্ছে, ইন্ডিয়াতে হচ্ছে এখন, কিন্তু ইন্ডিয়াতে কংক্রিট যে একটা মুভমেন্ট, সেটা তো তখন তো কি করে না, বম্বে প্রগ্রেস ওই ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করেছে, কিন্তু ইউটোপিয়া ছিল না তো। তুমি ইউটোপিয়া ছাড়া, মডার্ন মডার্ন আর্টে ইউটোপিয়া ছাড়া একটা অ্যাবস্ট্রাকশনের মুভমেন্ট তৈরি করতে পারবে না। এদের সবার মধ্যে একটা ইউটোপিয়া ছিল, যে একটা কোনো একটা আইডিয়াল জায়গায় যাচ্ছে, কিন্তু সমাজ হবে, সেটা একটা ভোগে গেছে, কিছুই হলো না না সেটা। একটা না মুভমেন্ট মুভমেন্ট নাই বা হোক, একটা অ্যাওয়ারনেস মানে এই এতটা প্রান্তিক হ্যাঁ, হয়ে রয়েছে, কারণ না হলে তো তাই তুমি দেখো না, পরের ইভেন ইভেন এবার এবার দেখো, বলি তোমায়, তুমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে চলে যাও, যে সময়টা বেঙ্গল স্কুল ডেভেলপ করেছে, যে সময়টা রিজিওনাল মুভমেন্ট গুলো ডেভেলপ করেছে, তার মধ্যে অ্যাবস্ট্রাকশন ছিল। ও তখন তো ওখানে হচ্ছে, কেন উনি অবন ঠাকুর বা নন্দলালের অ্যাবস্ট্রাকশন, মানে ওই তো বলছি নানান জিনিসের মধ্যে ছিল, কিন্তু অ্যাবস্ট্রাক্ট এই ব্যাপারটা ওয়েস্টার্ন, বুঝেছো তো। আমি রিয়েলিজম থেকে অ্যাবস্ট্রাকশনে যাব, এটা ভীষণভাবে ইউরোপিয়ান চিন্তা। তোমার রবি বর্মা ওদিকে যে যা করে করছে, এদিকে বেঙ্গল স্কুল, সব তো ফিগারেটিভ, সব ফিগারেটিভ। কেন ছিল না? কারণ হ্যাঁ, ওই গগন ঠাকুরের কিছু কাজ আছে, রবীন্দ্রনাথ আছে, তো ক্ষুদ্র যাত্রায় আছে, অদ্ভুত ভাবে কোলাজ করছে কত আগেই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু অ্যাবস্ট্রাকশনের মুভমেন্টের ব্যাপারটা, ইট ইজ, আমার কাছে মডার্ন আর্টে অ্যাবস্ট্রাকশনের মুভমেন্ট ইজ, মানে বাই নেচার এটা ওয়েস্টার্ন। এবং ওয়েস্টার্ন মানে ওয়েস্টার্ন আর লোক ওয়েস্টার্ন চিন্তা করছে তা না, তার সমাজ যেখান থেকে এনলাইটেনমেন্ট থেকে যে ভাঙতে ভাঙতে আসছে, আর্ট শুধু না, সবকিছুই। তুমি 20th সেঞ্চুরিতে ঢুকে তোমার চিন্তা ভাবনার ক্ষেত্রে অ্যাটম মলিকিউল আবিষ্কার, কোয়ান্টাম ফিজিক্স, অ্যাবস্ট্রাক্ট। কিন্তু সেই অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে বস্তু জগৎকে ভেতর দিয়ে, বস্তু জগৎকে দেখে হয়ে গেছে, এবার ভেতর দিয়ে আমি অ্যাবস্ট্রাকশন খুঁজছি। তোমার ইলেকট্রিসিটি আসছে, অ্যাবস্ট্রাক্ট, তার তো কোনো ট্যাঞ্জিবিলিটি নেই, এটা ওয়েস্টার্ন। আমাদের অ্যাবস্ট্রাক্ট মানে কি বলবো, ওয়েস্টার্ন জীবনে, ওয়েস্টার্ন বলতে আমি ইউরোপিয়ান বলছি, এখানে আমেরিকাও, ওয়েস্টার্ন জীবনে অ্যাবস্ট্রাকশনটা এসছে লিনিয়ার ভাবে, লেটসে বস্তু জগৎ থেকে ভাঙতে ভাঙতে, সেইটা আর্টেও তাই এসছে, লিনিয়ার, খুব লিনিয়ার। দেখো না, ইমপ্রেশনিজম ভাঙল, পোস্ট ইমপ্রেশনিজম দিয়ে কিউবিজম, অ্যাবস্ট্রাকশন, মানে এরা একে অপরের সঙ্গে কথা বলে করেছে তা না, কিন্তু সমাজ ওইরকমই দিচ্ছে তোমাকে, দিয়ে আইনস্টাইনের কোয়ান্টাম ফিজিক্স, এই E=mc², অ্যাটমিক বমের যে সেটা ভেঙে দিল, এটা এই জায়গাটাকে, যে আমি এই রিয়ালিটিকে ছেড়ে বেরিয়ে একটা অ্যাবস্ট্রাকশনে চিন্তা করতে পারি, অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ আ ফিলোসফার, এটসেট্রা। কিন্তু অ্যাটমিক বম যেটা দেখিয়ে দিল, তুমি চূড়ান্ত অ্যাটম এনার্জি, অ্যাবস্ট্রাক্ট, কিন্তু সেটা দিয়ে আমি যা করতে পারি, সেটা তোমার যে কোনো ধরাছোঁয়ার, মানে বস্তুগত জীবনের সর্বনাশ ঘটিয়ে দেবে। এইটা যখন ধাক্কাটা লাগলো, রিয়ালিটি থেকে বেরিয়ে এসে আমি অ্যাবস্ট্রাকশনের চর্চা করছি, ছবি বলো, বলো, মিউজিক বলো, ফিলসফি বলো, সেটা তো পুরো নষ্ট হয়ে গেল, অ্যাটমিক বম্বে তো নষ্ট হয়ে গেল। যে এটা যে ঘটতে পারে, আরে এমনি আকাশ থেকে বোমা ফেলছে, আর বিশাল বিশাল শেল ফেলছে, ধরাম করে ফাটছে, ঠিক আছে, কিন্তু কি জিনিস করতে পারি আমি, একটা 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 মাসকে যদি কম্প্রেস করি, ওই এনার্জি তোমার তৈরি হতে পারে। এটা তুমি অ্যাবস্ট্রাকশন আর রিয়েলিজম না, রিয়েলিটির নিরিখে ফেললে কি বেরোচ্ছে, যে চূড়ান্ত অ্যাবস্ট্রাক্ট জিনিসটা কিন্তু একটা অঙ্ক কষে করছে, কিন্তু সেটা দিয়ে যা ঘটাচ্ছি, তোমার রিয়ালিটিকে আমি ভূষ্টিনাশ করে দিতে পারি।
তখনই ইউটোপিয়া শেষ হয়ে গেল। হলোকস্ট বলো, এ বলো, হলোকস্ট আছে এর মধ্যে, ইউটোপিয়া শেষ হয়ে গেল। হলোকস্টার মধ্যে তার পুরো মেটেরিয়ালিটি আছে, যাই হোক লোকগুলো। কিন্তু আহ, এই জন্যই তো তোমার আর্কাইভ বলি না, এটা তো বলেছি তো, এটা ডার্ক রিয়ালিটি, তো ডার্ক আয়রনি, যে এই যে এর মধ্যে একটা অ্যাবস্ট্রাকশন। এই যে আর্কাইভকে, এই যে হলোকস্ট সার্ভাইভারদের নাম আমরা জানতে পারি কেন, আগের দিন তো বলছিলাম যে তোমার ওরা সব ক্যাটালগ করে রাখতো। তার মানে লোকগুলোকে মেরে ফেলছি, কিন্তু তার যে জীবনী, তার যে এই সব ক্যাটালগ করা আছে ওদের। ওইগুলো খুঁজে খুঁজে এরা নাম জানতে পেরেছে কে একটা জুইশ একটা ভিকটিম। কেউই না আসে, বড় বড় অনেকে মারা গেছে, বড় মিউজিশিয়ানে, কিন্তু এ তো কেউ না। এর নাম কি করে জানতে পারছি? ওরই যারা ঘাতক তাদের আর কি। সেই জন্যই তো ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে ইনস্টিটিউশনাল ক্রিটিক, স্ট্রাকচারাল ক্রিটিক, এই যে আর্কাইভকে কনস্ট্রাক্ট হিসেবে দেখা, যে একটা পুরো জাতিকে জেনোসাইড করতে গিয়ে তুমি একটা অ্যাবস্ট্রাকশন তৈরি করছো। হ্যাঁ, যেটা এই যে রিয়ালিটির নিরিখে অ্যাবস্ট্রাকশনকে দেখা, যেটা আর্টে হয়েছে, এটাকে পুরো মাথা ঘুরিয়ে দিচ্ছে আমাদের। সেই জন্যই দেখা মানে ব্যাপারটা এসছে যে মানে পোস্ট ওয়ার আর্টে আমি আর্কাইভ জিনিসটাকেই ডিকনস্ট্রাক্ট করে ফেলবো, কারণ এটার মধ্যে কোনো অ্যাবস্ট্রাকশন, এটা অ্যাবস্ট্রাকশনটা তৈরি করা অ্যাবস্ট্রাকশন। এই যে সব অ্যাবস্ট্রাকশনই তো তৈরি করা রে বাবা, কিন্তু তুমি একটা অ্যাবস্ট্রাকশনে যদি ফেথ রাখো, আর্ট ছেড়ে দাও, এই যে শিবলিঙ্গে তুমি যদি ফেথ রাখো, তাহলে তো তোমাকে তৈরি করাটা ছেড়ে তো ওটাকে শিবলিঙ্গ হিসেবে অ্যাকসেপ্ট করতে হবে, যে এই অ্যাবস্ট্রাকশনের মধ্যে এই যোনি লিঙ্গ, এটার একটা বিশ্বাসের ব্যাপার আছে। সেই বিশ্বাসটা ছিল অ্যাবস্ট্রাক্ট পেইন্টারদের যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মন্দ্রিয়ানের ওই স্কোয়ার আর এর মধ্যে বিশ্বাস ছিল যে হারমোনি আসবে। সেই বিশ্বাসটা কমপ্লিটলি ভেঙে দিল হলোকস্ট, অ্যাটমিক বোম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই জন্য এক্সিস্টেন্স মানে বেসিক্যালি, স্বীকার করুক বা না করুক, এক্সিস্টেন্সিয়ালিজমের একটা ছাপ আছে আর কি। লাস্ট অ্যাবস্ট্রাকশন যদি বলো, যেটার মধ্যে একেবারে মানে পলিটিক্যাল পলিটিক্যাল কন্টেন্ট এক্ষুনি আনছে, সেরকম নয় মিনিমালিজম। কিন্তু মিনিমালিজম কি করছে অ্যাবস্ট্রাকশনে, তখন সেটা ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়াল নিয়ে আসছে ওই পর্যন্ত, তারপরে তো হয়ে গেল। আর অ্যাবস্ট্রাকশন কোথায়? এবার নিউ অ্যাবস্ট্রাকশন যদি বলো, ওই যে নারী ওয়ার্ড, মার্ক ব্র্যাডফোর্ড, এদের যদি আমি ধরি ওর মধ্যে, এখন আর তুমি কি করে অ্যাবস্ট্রাকশন করবে? আর ইন্ডিয়া, আমরা অবশ্য অন্য কথা বলছিলাম, ইন্ডিয়াতে অ্যাবস্ট্রাকশন হয়নি কেন। ইন্ডিয়ার মানে আমি ব্রাজিল দেখেছি, দেখেছি মেক্সিকো, দেখেছি মেক্সিকো ফিগারেটিভ, স্বাধীনতার পর থেকে, পর থেকে ন্যারেটিভ। কারণ এটাতে মানে একটা ওদের যেরকম একটা আর্জেন্সি ছিল, ধরো আজ থেকে 100 বছর আগে কিছু আর্টিস্টের অন্তত রিয়ালিজমকে ছেড়ে বেরিয়ে যাব, এখানে আর্জেন্সিটা ছিল এইসব দেশগুলোয়, আমার কাহিনী বলার আছে। হ্যাঁ, এই আর কি। কিন্তু মানে ওইটা আমি খুব ফেস করেছি এখানে এসে, কি করে ইন্ডিয়ান মডার্ন। এই আমাদের কলেজের সময় তখন তো একাডেমি অনেক বেশি সমৃদ্ধ ছিল। আম, ওই কাপল, সাদা কাপল এসে বলছে আমাদের, এই কারণে এক্সিবিশন হচ্ছে কোনো, এই আমাদের এইটা কথা হচ্ছে, তা বলছে যে কি দেখবো বলো, এই তো সব দেখেছি। দেরি, অত্যন্ত অপমানজনক কথাটা। দেখেছিস মানেটা কি? তুই এর, হ্যাঁ হয়তো অনেক আর্টিস্ট আছে তো সে কপি করে যাচ্ছে, রিয়েলিজমের ক্ষেত্রে হতে পারে, অ্যাবস্ট্রাকশনে কপি করে যাচ্ছে, সে তো আজকে এ তো পোস্টমডার্ন করতে ইন্টারনেট দেখছে আর ঝাড়ছে, কিচ্ছু জানে না। হ্যাঁ, এটার প্রেক্ষিতটা কি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এদের এটা কি উদ্ধত, যে তারা মানে জানেও না নিজে উদ্ধত। আমি বলছি না লোকটা খারাপ, যে তার বায়াস, সে ভাবছে ওটা তো হয়ে গেছে, আমার হয়ে গেছে মানে তুমিও ওই কিউবিস্ট ভাঙা, তুমিও করবে না, করলে আমি ধার করা বলবো। তাহলে এবার যদি একটু আরেকটু পিছনে যাই, এরা যখন নন ওয়েস্টার্ন আর্ট থেকে নিয়েছে, সেটাও তাহলে ধার করা ছিল, তাহলে করেছিস কেন? নন ওয়েস্টার্ন আর্টে তো কবে আফ্রিকার মাস্ক তৈরি হয়ে গেছে। এটা উদ্ধত। তুমি যদি ইয়ে করে দেখো একটু মন দিয়ে, ইন্ডিয়ার এই যে মডার্নিজমে বিভিন্ন ধারা, বিভিন্ন আর্টিস্টে অধিকাংশেরই একটা সেন্সিবিলিটি ছিল। ওই এই যে রাজা সুজার কাজ যদি দেখো, এর মধ্যে
তারা বিন্দুকে নিয়ে আসছে, নিয়ে আসছে, সেটা বিন্দুটাকে দেখে মনে হতে পারে একটা ইউরোপিয়ান অ্যাবস্ট্রাকশনের একটা পেন্টিং তো দেখেছি এরকম। না রে বাবা, ওটা সার্কেল হলেও ওটার অন্য কালচারাল প্রেক্ষিত আছে, সেটা তো দেখতো না ওরা, দেখার শিক্ষাই নেই ওদের। এখন কিছু কিছু বদলাচ্ছে কি আর কি। এই আর্টের যে ধারা, মানে এই ভিজুয়াল আর্টস এর ক্ষেত্রে যে হোঁচট খেতে খেতে এগোনো এবং প্রান্তিকতা, এটা বিষয়ে ঠিকই বলেছো, কিন্তু তোমার অবজারভেশনের মধ্যে সবটাই ইন্ডিয়ার আর্ট। হ্যাঁ, আমাদের তো নেই প্রান্তিকতা, আমাদের একটা যে ডেভেলপ, ক্যাপিটালিজমের ডেভেলপমেন্ট না হলে তোমার আর্টের এগুলো কি হবে? এই যে আর্ট এডুকেশন, এরকম জঘন্য অবস্থা কেন? কোনো ইনসেন্টিভ নেই তো আর্ট ট্রেনিং এ। এই যে কলকাতার আর্ট কলেজগুলো, কোনো ছাত্রদের সঙ্গে কোনো ছাত্রদের মধ্যে কোনো ডিসকাশন হয় না, এটা করবে কেন? চলতা হয় তো সব। দু একটা জায়গায় ট্র্যাডিশন, এই বড় শান্তিনিকেতনে আছে ট্র্যাডিশন এর, তাও তাদের ট্র্যাডিশন অনেক রকম কথা শুনতে পাই যে খুব প্রথাগত ভাবে হয়। যে নতুন জেনারেশন আসছে, তোমাকে তো আলোচনার ইয়েটা ধরনটা বদলাতে হবে। এই কলকাতার আর্ট কলেজগুলো, আমি অন্য প্রভিন্সের অন্য শহরে জানি না বলে বলছি, আমি কলকাতা দিয়েই বলছি, কেন হয় না? তার কারণ আর্ট ট্রেনিং কে, এটা মাথায় রেখো, আর্ট ট্রেনিং কে তুমি আজকে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং বা অন্য একটা ডিসিপ্লিনের যেখানে মার্কেট আছে, যেখানে প্লেসমেন্ট আছে, তুমি এই ট্রেনিংটাকে বদলানোর একটা ইনসেন্টিভ থাকতে পারে। হ্যাঁ, আর্টের ট্রেনিং আজকে ধরো যদি মিউজিকে এরকম একটা যে মার্কেট আছে, সেখানে একটা ইনসেন্টিভ থাকতে হবে ট্রেনিংটা কেমন ভাবে বদলায় যাতে এদের সুবিধা হয়। আর্টের ক্ষেত্রে তো ইনসেন্টিভই নেই। সেই জন্য ওই চলছে 100 বছর 70 বছর আগের ওয়েস্টার্ন পেন্টিং, ইন্ডিয়ান পেন্টিং ডিপার্টমেন্ট, মানে ইডিওসির চূড়ান্ত চলছে। এবং একটা ছেলে মেয়ে ঢুকে কি ভাবছে, পেন্টিং, ওদিকে ওয়েস্টার্ন পেন্টিং একটা স্পেশালাইজ, ইন্ডিয়ান পেন্টিং, এই তো জেনে বেরোচ্ছে তারা। কারণ ইন্ডিয়াতে আর্ট এডুকেশন কে নতুন করে ভাবা, এটার কোনো ইনসেন্টিভ নেই, কোনো ইনসেন্টিভ নেই। আর তার উপর একটা নতুন নিও লিবারাল ক্যাপিটালিস্ট এই চেপে বসছে, এই কিরণ নাদার ফাদারের ইনফ্লুয়েন্স এইদিকে একটা সেই জন্যই আমাদের আলটিমেটলি, তুমি যদি তোমার পার্সপেক্টিভ থেকে দেখো, বজবজে বসে একজন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করছে, তোমার প্রান্তিকই তো মনে হবে, প্রান্তিক। হ্যাঁ, আমাদের আছে হচ্ছে, মানে কি বলবো, আমাদের আর্ট ওয়ার্ল্ডটা না অনেকটা, আমি যদি একটা প্যারালালটা নিই, আমি ভিজুয়াল আর্টসের কথা বলছি, প্যারালালটা নিই যদি তোমার এটা ইন্ডিয়ার সমাজের সঙ্গে, তাহলে ইন্ডিয়ার সমাজ জানি, ইন্ডিয়াতে তো একটা স্ট্রং মিডল ক্লাস আছে, কিন্তু তুমি যদি আফ্রিকাদের, আমি যখন আমার রিসার্চের কাজে আফ্রিকায় ছিলাম, মানে উগান্ডা, কেনিয়া, এসব জায়গায়, ওখানে হয় কি, ম্যাক্সিমাম আফ্রিকার দেশে এখন হয়তো কিছুটা বদলাচ্ছে, কিন্তু 60 70 80 কোল্ড ওয়ারের সময় একটা প্রচন্ড বড় লোক ক্লাস আছে, বুঝছো তো, যে তারা মার্সিডিজ, মানে প্যালেশিয়াল বাড়ি, আর তারপরে অন্ধকার, মাঝখানে কিছু নেই। বুঝতে পারছো সমাজ? এটা ইন্ডিয়াতেও এক সময় ছিল, কিন্তু এখন ইন্ডিয়াতে অনেক, মানে প্রবলেম আছে তবু, কিন্তু মানে মিডল ক্লাসেরও প্রবলেম আছে, কিন্তু আছে তো মিডল ক্লাস, একটা মিডল ক্লাস। আমি যখন উগান্ডায় রয়েছি, একটা ইউনিভার্সিটি প্রফেসরের যে মাইনে তুই ভাবতে পারবে না। আমি এই এর কথা বলছি, তোমার 90-এর দশকের শেষে ইউনিভার্সিটি চলে না, প্রত্যেকে একটা সাইড কিছু বিজনেস বা কিছু আছে, তার জন্য ক্লাসে আসে না। আমি ভাবছি যে পাগল, ক্লাসে আসছে না। তারপরে বললো যে দেখো, চলে না, আমাদের যে ইউনিভার্সিটি প্রফেসরের মাইনে, তাতে সব দেশ বলছি না, আমি উগান্ডা ম্যাকারেরে ইউনিভার্সিটি, নাম করা ইউনিভার্সিটি, মাইনে চলে না ইন্ডিয়া থেকে। তাই আমি মানে আগে ছিল, হ্যাঁ, 50-60-এর দশকে আমার বাবা যখন ঢুকেছে, 50-60, বাবা যে প্রথম দিকে মাইনে ওরম ছিল, কিন্তু এই 90-এর দশকে ইন্ডিয়া প্রফেসর রীতিমতো একটা মধ্যবিত্ত, তাই তো। সুতরাং ইন্ডিয়ার সমাজের সঙ্গে প্যারালালটা আমি টানছি না, কিন্তু আফ্রিকার, ধরো উগান্ডায় 90s-এর শেষে প্রচন্ড বড় লোক একটা ক্লাস, তুমি ভাবতে পারবে না তাদের কি পয়সা। আর তারপরে পুরোটা একটা জাস্ট অদ্ভুত একটা ইকোনমি। আমাদের আর্ট ওয়ার্ল্ড, ইন্ডিয়ার আর্ট ওয়ার্ল্ডটা হচ্ছে তাই প্যারালালটা। একদিকে হচ্ছে বিকানির হাউস, বিশাল বিশাল নাদার মিউজিয়াম, এই জায়গায় সব অপারেট করছে,
এইসব রিয়াজ কামু এইসব ঠুকরালেন টাগরা, মানে তাদের অন্য জায়গা লাখ লাখ টাকায় 10 লাখ 15 লাখ টাকা একটা করে ইয়ে বিক্রি হচ্ছে অতুল দড়ি। এইটা একটা লেভেল আছে যেটাকে ওই ওই নিও লিবারাল একটা ক্যাপিটালিস্ট ইকোনমি মেনটেন করে। তারপরে আর কিছু নেই, কিচ্ছু নেই। তুমি যদি টিচিং জব থাকে ঠিক আছে, তাছাড়া মানে আর্টের এটা আর কেউ কোনো, পুরোটা দিশাহারা এবং প্রান্তিক। এবং তার মধ্যে আছে তোমার, তার মধ্যে তোমার চলে আসছে আমাদের কতটা কি সচেতনতা, হ্যান ত্যান, ওইভাবে তো আলোচনা করে লাভ নেই। আজকে আর্ট নিয়ে সচেতনতা, আরে আর্টের সচেতনতাটা আর মিউজিকের সচেতনতার তফাৎ আছে। মিউজিকে সব সময় মিউজিক শুনছে, আর্টটা একটা কংক্রিট এক্সপিরিয়েন্স, তোমার গ্যালারিতে যেতে হচ্ছে বা এটার ইনভেস্টমেন্টে কংক্রিট টাকা লাগে। তা এইগুলো যদি না থাকে, আমি বলছি আপামর আর্ট ওয়ার্ল্ডের ওই রিয়াজ কামু কত টাকা পেল আমাকে জানার দরকার নেই, তোমরা যদি না থাকা থাকে, তাহলে তুমি আহ তো আমি কি করে বলবো ওখানে মানে আর্টের কোনো ভ্যালু নেই? তো ভ্যালু, আর কিন্তু ভ্যালু না থাকাটা ওই জায়গা থেকে আলোচনা করলাম নি, দেখ কেন ভ্যালু নেই। একেবারে প্রান্তিক, ঠিকই বলেছো, প্রান্তিক। কিন্তু যা একটা বিশাল আপার লেভেলের একটা থিন ক্রাস্ট আছে, থিন ক্রাস্ট, যেটা সাংঘাতিক অ্যাফ্লুয়েন্ট। মানে কেউ যদি বাইরের গ্রহ থেকে আসে, সে যদি একবার এই কিরণ নাদার মিউজিয়াম আর বিকানির হাউস ওই চত্বরে ঘোরাফেরা করে, টাকার ট্রানজাকশন দেখে, আর কেউ যদি তোমাদের কাছে আসে, তারপর যে তফাৎ সে বুঝতেই পারবে না একই সমাজে থেকে কি করে। আরে কিছুটা তো একটা জায়গা থাকে রে ভাই। সমস্যা এখানেও আর্ট ওয়ার্ল্ডে আছে, কিন্তু কোথাও কতগুলো নন প্রফিট আছে, তারা ফান্ড করে। তুমি সেখানে ইন্ডিয়ায় বসে একজনকে আমেরিকার একটা পোলক ফ্রেজনারে অ্যাপ্লাই করছে, কেন ইন্ডিয়াতে নেই? কেন নেই? কি নেই? আমাদের আগে টাকা ছিল না, গরিব দেশ, পরে যে এখন টাকাগুলো হয়েছে তো কক্ষিগত, সমস্ত ফিউডাল পাওয়ার স্ট্রাকচার, টাকা এটাকে ইম্পর্টেন্ট মনে করা হয়নি। যে কতগুলো আর্টের নন নন প্রফিট ফাউন্ডেশন তৈরি, এটা যে মানে ভাবতে পারো কারা পাওয়ারে বসে আছে, তাদের কাছে এটা কোনো ইম্পর্টেন্ট। যে কেরাওয়াকারের মতো ওই ধরনের একটা ফান্ড করা খুব আছে, নেই কি না আমি ওরকম ভাবে বলছি, খুব কম। আর সেখানে হচ্ছে তোমার এই এক টুকরো মাংস নিয়ে লড়াই, একটা জুনিয়র ফেলোশিপ, সিনিয়র ফেলোশিপ, এগুলো কি বলো দেখি? মানে এইটুকুতে হয় লোকের 20,000 না 40,000 টাকা দেয় সিনিয়রে, হোয়াট এভার। এটা কি একটা আর্টিস্টের কেরিয়ার? একমাত্র তুমি যদি টিচিং জব পাও, তাও অন্তত এই। এনিওয়ে, আমাদের আলোচনা অন্যদিকে চলে গেল, কিন্তু রিলেটেড, কিন্তু অনেকটা আমি অন্য জায়গাতে বলছি, একটু ধরুন আপনি একটা অন্য লিঙ্ক পাড়ায় চলে পাঠিয়েছিলেন এসেছি। যেখানে একটা জায়গা লিজ নেওয়া হলো, হ্যাঁ, এবং সেটা খুব একটা আর্টিফিশিয়ালি ব্যাপার নয়, সেইখানে মানুষ হস্তক্ষেপ করছে না, আর এখানে ধরুন মানুষ হস্তক্ষেপ করছে আলাদাভাবে। হ্যাঁ, করছে তো। কারণ ওর তো পয়েন্টটাই সেটা, যে আমাকে হস্তক্ষেপ করতে হচ্ছে, আমি তোমাকে দেখাচ্ছি কিছুদিনের জন্য এটা কিভাবে ঘটে নেচারে, যেটা তুমি দেখতে যাবে না। হ্যাঁ, এই কিন্তু কিন্তু একটা পয়েন্ট যেখানে ধরুন হস্তক্ষেপ করছে না তারা, হ্যাঁ, কিন্তু যেমন হস্তক্ষেপ আমাকে না একটা এক্সাম্পল করাটাও দাও, তো একটা রকম ভাবে হস্তক্ষেপ। একটা উদাহরণ দাও। উদাহরণ বলতে আমার নামটা মনে পড়ছে না, ওই যে যিনি ওই ফরাসি একজন মহিলা আর্টিস্ট, যিনি আহ মানে একটা জমি লিজ নিতেন, সেখানে হ্যাঁ, অন্য কোনো মানুষ বা কেউ হস্তক্ষেপ করবে না, ওটাকে নেচারের উপর ছেড়ে দিত, যে আহ, ওটা ওর মতো করে গ্রো করবে। এটা কি আমি দেখিয়েছি? আপনিই পাঠিয়েছিলাম, আমাকে একবার পাঠিয়েছিল, ও আমার আচ্ছা, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা। হ্যাঁ, তা তোমার মনে হচ্ছে ওটার সঙ্গে তোমার আহ, এই এই মাকডিয়নের তফাৎ আছে, তো বিরাট তফাৎ। হ্যাঁ, অ্যাবসলিউটলি আছে। ওখানে উনিও কিন্তু যখনই জমিটা লিজ নিচ্ছেন, এরিয়া ভাগ করে যে এখানে নেচারের মতো থাকবে, সেটাও কিন্তু একটা কনস্ট্রাক্ট। এটা তোমাকে বুঝতে হবে, ওটা আর্ট তৈরি করছেন, একটা কনস্ট্রাক্ট। যত মানে সাবলীল মনে হোক, ওটার মধ্যে ওটা আছে। তো উনি যে ডিফাইন করছেন এই নেচারের এই জায়গাটা আমি হাত দেবো না, সেটাও তার ডিসিশন। কিন্তু মার্ক ডায়নের এই ইয়েটা, তোমার এই যে নিউকম ভিভারিয়াস, এটার সঙ্গে একেবারে আলাদা, ঠিক। এখন মার্ক ডায়ন তাহলে কি করতে পারতেন? এটা তুমি ঠিক ধরেছো, যে উনি ওই যে জায়গায় জঙ্গলে গাছটা পড়েছে, ওখানে একটা জায়গা করে এবার এখানে গিয়ে দেখো সবাই কি হচ্ছে। হ্যাঁ, করতে পারতেন।
এটা উনি ওখানে অলিম্পিক স্কাল্পচার পার্কের কাজ হিসেবে তো ওখানে থাকলে চলবে না 30 মাইল দূরে বা হোয়াট এভার, উনি এনে বসিয়েছেন। কিন্তু হ্যাঁ, একদম উনি কিন্তু এখানে আর্টিফিশিয়ালিটিটা ওর কন্টেন্টের মধ্যে আছে। উনি বলছেন আমার এটা আর্টিফিশিয়াল এবং এটা হচ্ছে কি বলবো, তোমার ডেস্টিন টু লুজ, এইটা আমি, এটা হেরে যাওয়া যুদ্ধ। আমার এই আর্টিফিশিয়ালিটিটা রাখতে পারবে না এটাকে, এবং যে রাখতে যে পারবে না সেটাই আমার পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে দেখো কিভাবে হয় নেচারে সেকেন্ড লাইফ। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এটা আজকের লোক হয়তো দেখতে পাবে না, একটা সময় গিয়ে এটা বিলীন হয়ে যাবে নেচারে। হ্যাঁ, ওর সেটা আছে। কিন্তু ওই যে যার কথা বলছো, আমি দেখতে হবে কার কথা পাঠিয়েছিলাম, আহ তার সঙ্গে আলাদা ডেফিনেট। আচ্ছা, আমার এখানে আরেকটা জিনিস মনে হয়, ধরুন আজকে যে আমরা জঙ্গল যাকে বলছি, যে বনভূমি, হ্যাঁ, সেটাও তো একরকম ভাবে কনস্ট্রাক্ট। ধরুন সরকার নিয়ম করে দিচ্ছে হ্যাঁ, যে এর হ্যাঁ, মধ্যে দিয়ে এসো না, তাহলে সংরক্ষিত এগুলো তো, জমি, সংরক্ষিত। হ্যাঁ, 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 মানে সেই অর্থে নেচার বলে ব্যাপারটা তো নেচার বলতে সেই এই কারণে চলে নেই। যাবো আবার অন্যদিকে, সেই সমবদ্রিয়ারের তো সবই সীমালাক্রাম। হ্যাঁ, বলে নেচার, তুমি যখন বলছো আমি নেচারে যাচ্ছি, এই যে ওই ওয়েল নেচারে যাচ্ছি, সেগুলো অ্যাডভার্টাইজ করা হচ্ছে, এ তো সেটা তো কনস্ট্রাক্ট। তুমি নেচারের, শহর থেকে নেচারে গিয়ে মনে করছো ক্যাম্পিং করছি, রিল্যাক্স করছি, কিন্তু বেসিক্যালি আনঅ্যাডাল্ট, সেই অর্থে ধরলে আনঅ্যাডাল্টারেটেড নেচার, যে একদম পিওর নেচার এক্সিস্ট করে না তো। আমরা ওটাকে ভাবতে ভালোবাসি, আমি যদি সেই অর্থে ধরি তাহলে এক্সিস্ট করে না। সব সময়ই তুমি নেচার, এভরি পার্ট অফ নেচার হ্যাজ বিন অকুপায়েড, পরিষ্কার এখানে। সেই জন্য আমরা ভাবতে ভালোবাসি যে ওরে বাবা, এখানে কোনো মানুষের যেন কোনো সারা শব্দ নেই, মানে এই আগ্নেয়গিরির অগ্নুৎপাত না, আগ্নেয়গিরির অগ্নুৎপাত তোমার নেচারের আওয়াজ, নেচারের ওটা, এভরিথিং ইজ কনস্ট্রাক্টেড বাই কালচার। সেই অর্থে ধরলে হ্যাঁ, সংরক্ষিত জমি তো দূরের কথা, সে তো বটেই, যে ওটা সংরক্ষণ করে রাখছি কেন, কারণ পিওর নেচার এক্সিস্ট করে না। আমি যতটাকে পারি বাঁচিয়ে রেখে, তো মিউজিয়ামের মতো। হ্যাঁ, একদম তাই। এখন আমরা কি জীবনে ওইভাবে চলতে পারি? আমাদের এখনো একটু ওইদিকে গেলে একটু ভালো লাগে, শান্তিনিকেতন বেড়ে গেছে, ভিড় বেড়ে গেছে, আরেকটু বাইরে যা, আর একটু ভাল লাগে, এইভাবেই আমরা বাঁচি। কিন্তু তুমি যদি তাত্ত্বিক জায়গা থেকে দেখো, অ্যাবসলিউটলি পিওর নেচার এক্সিস্ট করে না। সেটা তো আহ, মানে আমি সাবলাইম, যে আমি যে সাবলাইম, সেটা খুঁজতে আমি যাচ্ছি কোথায়, আহ, ক্রমশই দূরে যাচ্ছি। এটা যে মানুষের যে এই যে সাবলাইম খোঁজার যে আহ, এখানে মানে ও দেখাচ্ছে সাবলাইমের একটা অন্য রূপ, মার্ক ডায়ান। কিন্তু মানুষের যে সাবলাইম খোঁজার যে আর্জেন্সি, সেটার মধ্যেও তো কালচার আছে। মানে আমরা ভাবতে ভালোবাসি নেচার আর কালচারের তফাৎটা, যে আমি কালচারে থাকি ওদিকে নেচারে যাব। ইভেন সেটাও মানে ক্যাপিটালিস্ট সেটা জায়গা তো, থেকে চিন্তা করলে তোমার তো ফ্রেম, তোমাকে তো প্রোডাক্ট, তোমাকে প্রোডাক্ট বেচা হচ্ছে, হোটেল হ্যান ত্যান, ফ্রেম, কমপ্লিটলি ফ্রেম। না, আবার ঘুরিয়ে দেখলে আমরা মানুষকে সেই অর্থে নেচারের বাইরে থেকে দেখে অভ্যস্ত বলে, তাই যদি সেটাকে ঘুরিয়ে দেখা হয় তাহলে এটাই নেচার বলতে হয়। কোনটা? মানে মানুষের এই নেচারটা যে যা করছি। মানুষের নেচারটা না, ধরুন আমরা তো এমনি মানে মানুষকে সেই অর্থে নেচারের বাইরে ধরে বলছি যে এটা নেচার। এবার মানুষের যে কনস্ট্রাক্ট, মানুষ যেভাবে তৈরি করছে, সেটা মানুষের এবার নেচার বলছো। এবার এটা তো মানুষের নেচার তৈরি করা। হ্যাঁ, হ্যাঁ, দেখতেই পারো সেভাবে, কিন্তু মুশকিলটা হচ্ছে তুমি যেহেতু মানুষ, তুমি যেহেতু এই কনস্ট্রাক্ট তৈরি করছো, কনস্ট্রাক্ট, তুমি সবসময়ই ভাববে, মানুষ সবসময়ই ভাবে আমার বিপরীতে একটা আদার, একটা অচেনা অপর আছে, যেটাকে আমি পেতে চাই, সেইটাকে নেচার বলে। তুমি যেভাবে বলছো ওভাবে ভাবা যেতেই পারে, কিন্তু এভাবে ভাবছে, তুমি ভাবো এবার মানুষকে নেচার হিসেবে, মানুষ যে নেচারের কে দেখছে, মানুষের বাইরে কেউ? হ্যাঁ, মানুষ নেচারকে দেখছে, এবার মানুষও নেচারের পার্ট কে দেখছে, ভগাদা কে, জানি না। মানুষ যেহেতু ওর মধ্যে আছে, মানুষ এটা মানুষের, এটাও মানুষের নেচার, যে মানুষ, এটাই প্যারাডক্স হতে পারে, মানে তুমি যেভাবে বলছো যে মানুষ নিজে ওর মধ্যে আছে, মানুষ যে নেচারকে নষ্ট করছে সেটাও মানুষের নেচার, যদি তুমি এভাবে ভাবো। হ্যাঁ, বলতে পারো ইন্টারেস্টিং এ, কিন্তু সেখানে তাহলে অ্যাট দ্য সেম টাইম মানুষ
ভুষ্টিনাশ করে দিচ্ছে, আবার বলবে একই লোক তো একই লোক ভুষ্টিনাশ করছে, সেও তো আবার গিয়ে ওই যে নেচার আলাদা আমার থেকে, সেও তাই বলছে। যারা বড় বড় কর্পোরেশন নষ্ট করছে এনভায়রনমেন্ট, তারা কি ক্যাম্পিং করতে যায় না? খুব যায়। এটা এটা প্যারাডক্স বলতে পারো। হ্যাঁ, তুমি একটা অভিক মুখ খোলো না, খুললে একেবারে দর্শনের কোন বললাম পর্যায়ে তো চলে জ্বালিয়ে যাও। দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, মানে মানে অভিকের দর্শন মানে বিরাট যে চিন্তা করে, বোঝা যায় যে একদম। হ্যাঁ, তুমি ওইভাবে ভাবতেই পারো। আমাদের কালচারের আলোচনা থেকে কোথায়, সবই রিলেটেড কিন্তু আর কি। ঠিক আছে, চলো তাহলে, আজকে অনেকক্ষণ হলো। আজকে তো অনেকটাই কথাবার্তা হলো।